কমিউনিকেশন করলাম না, আমি হারিয়ে গেলাম, তো এইটাকে ওরা খুব নেগেটিভ ভাবে দেখে। কাভার লেটারে আমাকে এমন কিছু দিতে হবে ক্লায়েন্ট যাতে বাধ্য হয় আমার সাথে কমিউনিকেট করতে। তখন আমার ডায়েরিতে লেখা ছিল আমি বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। আর্নিং শুরু হয়ে গেলে তখন আর শিখতে ইচ্ছা করে না, তখন আসলে কাজ করতে ইচ্ছা করে যে আমার টাকা আসবে। কিপ ইমপ্রুভিং নাকি নেভার কুইট? তো ম্যাজিক অলওয়েজ হচ্ছে ট্রিক্স। ম্যাজিকে কোনো ধরনের মন্ত্র নাই, কোনো ধরনের হিপনোটিজম নাই। এক সেমিস্টার করার পরে আমার যেটা মনে হইলো যে বুয়েটের সিএসসি আসলে আমার জন্য না। এআই এর কারণে আসলে অনেক জব বাড়তেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকামিং ইউ অল টু ইন্টারঅ্যাক্টিভ আড্ডা, আমাদের পডকাস্ট সিরিজ ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স। আমি সাদিয়া ইসলাম প্রমি আছি আপনাদের এই এপিসোডের হোস্ট হিসেবে। শুরুতেই একটু ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু শুরু করা যাক। কোটস বা বাংলায় আমরা যেটাকে উক্তি বা প্রবাদ বলে থাকি, এই ধরনের কোটস কিন্তু আমরা পড়ি নিজের মনের প্রশান্তির জন্য, এবং এর পাশাপাশি একটা বেশ ইন্টারেস্টিং কোট কিন্তু আপনার এন্টায়ার লাইফ চেঞ্জ করে দিতে পারে। সো এর জন্য আমি শুরুতেই একটা কোট একটু পড়ে শোনাতে চাচ্ছি। স্বর্ণের অলংকার বানাতে যেমন আগুনে পুড়তে হয়, তেমনি একজন সফল মানুষ হতে হলে নিজেকে পুড়তে হবে। যে লিখেছেন এই কথাটি, সেই সফল মানুষটিকে নিয়েই কিন্তু আজকের আমাদের এই পডকাস্ট। সো উইদাউট এনি ফার্দার এডু, প্লিজ ওয়েলকাম টুডেজ গেস্ট, স্মার্ট ফাইন্যান্সিয়ালের টেক লিড মারুফ হাসান বুলবুল ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। অনেক অনেক এক্সাইটেড যে আমি আপনার মতো একজন মানুষকে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এন্টায়ার পডকাস্টে এসেছি, এবং আপনার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু শিখবো। ফ্রিল্যান্সিং, টেক ওয়ার্ল্ডের দুনিয়া, ক্যারিয়ার ওয়ার্ল্ড, এবং আরও অনেক অনেক কিছু নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি শেখার আছে। বাট শুরুতেই যেহেতু এত ইন্টারেস্টিং একটা কোট নিয়ে শুরু করলাম, এটা বলতেই হবে যে আপনি যে এত মোটিভেশন দিচ্ছেন সবাইকে, এত ইন্সপিরেশনাল কথা লিখছেন, এই ইন্সপিরেশন কথাগুলো পিছনে আপনার ইন্সপিরেশন কি? আচ্ছা, ছোটবেলা থেকে আমি প্রচুর পরিমাণে বই পড়তাম, এবং বই পড়ার কারণে লেখালেখির একটা অভ্যাস ছিল। তো এখন যখন কোনো কিছু লিখতে চাই বা কোনো কিছু মাথায় আসে, তখন সেই যে লেখালেখির একটা অভ্যাস ছিল সেটার একটা ছোঁয়া এখানে থাকে। সো সেখান থেকে আসলে লেখাগুলো লেখা হয়। আসলেই, কারণ ছোটোবেলায় কিন্তু বই আমরা অনেকেই পড়েছি, কিন্তু সেইখান থেকে যে এত ফ্রুটফুল, এত ইন্টারেস্টিং কথা বের করে আনাটা, আমি বলবো এটাও কিন্তু বড় একটা ট্যালেন্ট, রাইট? অবশ্যই আমরা যেহেতু আপনাকে আমাদের গেস্ট হিসেবে পেয়েছি, উই আর ভেরি অনার্ড। সো আমরা একটু শুরু থেকে একটু শিক্ষা জীবনে ফিরে যাই, আমাদের স্কুল জীবনে ফিরে যাই, যেহেতু আপনি ছোটোবেলার কথা বললেন। সো ছোটোবেলা থেকেই কি আপনার টেকনোলজির প্রতি অনেক ইন্টারেস্ট ছিল? যেমন আমরা অনেকেই ভাবি বড় হয়ে আমি ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব। সো আপনি কি ভাবতেন? হ্যাঁ, টেকনোলজির প্রতি একটা ভালোবাসা ছিল, কিন্তু সেটা শুরু হয়েছে কিভাবে? আমি যখন ক্লাস 5-এ পড়ি, সেটা 1998 সাল। তখন কম্পিউটার ছাড়া আর কোনো টেকনোলজি মনে হয় আমরা দেখি নাই, তখন মোবাইল আসে নাই। সো ইন্টারনেটও ছিল না। তো আমার মেজো ভাইয়ের অফিসে একটা কম্পিউটার ছিল। তো মাঝে মাঝে সেখানে গিয়ে টুকটাক ব্যবহার করার সুযোগ হয়েছিল। তো সেখান থেকে কম্পিউটারের প্রতি একটা আগ্রহ তৈরি হয়, এবং ক্লাস 8-এ পড়ি যখন 2001 সালে, তখন আমাদের কোচিংয়ে একটা কম্পিউটার ল্যাব বানানো হয় টাঙ্গাইলে। তো সেই ল্যাবে একটা কোর্স করার সুযোগ আসে। তো সেখানে আমি ভর্তি হই, এবং সেখানে বেশ লম্বা সময় ধরে আমি কম্পিউটার কোর্স করেছিলাম। সেটা ছিল জাস্ট বেসিক কম্পিউটার শেখা, কিভাবে কম্পিউটার চালাইতে হয়, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এই জাতীয় জিনিসগুলো। এটাও স্কুলে থাকতে? স্কুলে থাকতে, ক্লাস 8-এ থাকতে 2001 সালে। তো সেখান থেকে আসলে কম্পিউটারের সাথে পরিচিতিটা হয়ে যায়, এবং একটা ভালোবাসা তৈরি হয়। এবং যেটা বলতেছিলাম ক্লাস 5-এর কথা, তখন আমার ডায়েরিতে লেখা ছিল আমি বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। ওয়াও! হ্যাঁ, সেটা আমি অনেক পরে আবার সেই ডায়েরিটা যখন পাই, তখন সেখানে এই লেখাটা আমি দেখি আর কি। মাশাআল্লাহ, এখনো আছে সেই ডায়েরিটা? জি। ও ওয়াও! আসলেই আমরা যখন নিজেরাই এই ব্যাপারটা চিন্তা করি, আমি গতদিন একটা পোস্ট পড়ছিলাম যে রাইট নাও আমরা যেই ব্লেসিংসগুলো পাচ্ছি, আমরা কিন্তু 5 বছর আগে এটা নিয়ে স্বপ্ন দেখেছিলাম, বা হয়তোবা আজ থেকে আরও 20 বছর আগে এই দিনটা নিয়ে স্বপ্ন দেখছিলাম। তাহলে আমরা কেন এখনো পর্যন্ত নিজেদেরকে নিয়ে এত কমপ্লেইন করছি, তাই না? আমি হয়তোবা 10 বছর আগে ভাবছিলাম যে এরকম একটা জায়গায় বসবো, এরকম মানুষের সাথে আমি কথা বলার সুযোগ পাবো। সো আলহামদুলিল্লাহ সেটাকে পেয়ে গিয়েছি। সো সেই জিনিসগুলোকে উপলব্ধি না করে আমরা কেন নিজেদের জীবন নিয়ে কমপ্লেন করি? সো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা জেনে খুবই খুবই ভালো লাগলো যে আপনার সেই ক্লাস 5-এর ইচ্ছাটা আপনি পূরণ করেছেন। কারণ অনেকেই কিন্তু আমরা দেখি যে ছোটোবেলায় ভাবে এক, বড় হয়ে হয়তো বা অন্য কোনো ক্যারিয়ার দিকে চলে যায়। কলেজ লাইফে কি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন যে হয়তোবা আপনার ক্যারিয়ার জীবনে আপনি অনেক বড় কোনো কিছু একটা করবেন, অনেক ডিফারেন্ট কিছু একটা করবেন, হয়তোবা আপনার ফিলোসফিক্যাল কোনো একটা চেঞ্জ এসেছিল?
আচ্ছা, কলেজে আমাদের সময় আইসিটি সাবজেক্ট ছিল না। সো প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া আমার ছিল না। তখন হচ্ছে আমরা আমার যেমন ম্যাথ ছিল হচ্ছে কম্পালসরি সাবজেক্ট এবং অপশনাল ছিল হচ্ছে বায়োলজি। সো কম্পিউটার সম্পর্কে ওই সময় শেখা হয়নি। কিন্তু কলেজ লাইফের একটা বিষয় আমি বলতে চাই, তখন আমি হচ্ছে বিএনসিসি থেকে আর্মি ট্রেনিং করেছিলাম। হ্যাঁ, তো এইটা আমি কেন উল্লেখ করলাম, কারণ আমার কাছে মনে হয় যে আমি আর্মি ট্রেনিংটা করার কারণে আমার মধ্যে বেশ কিছু চেঞ্জ আসছে। আমি আগে অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলাম, এখনও ইন্ট্রোভার্ট, কিন্তু সেটা অনেকটা ওভারকাম করতে পেরেছি। এবং আর্মি ট্রেনিংটা যখন আমি করেছি, একদম আর্মিরা যেইভাবে ট্রেনিং করে, হ্যাঁ, 10 দিনের একটা ট্রেনিং করেছিলাম, একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ফিজিক্যাল ট্রেনিং এবং আরও যে থিওরিটিক্যাল বিষয়গুলো থাকে। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে আমি কয়েকটা জিনিস শিখছি। একটা হচ্ছে আরও বেশি কনফিডেন্ট হইতে পারছি, সেলফ ডিপেন্ডেন্ট হইতে পারছি, লিডারশিপ কোয়ালিটিগুলো হচ্ছে সেখান থেকে শিখতে পারছি। সো আমার কাছে মনে হয় যে আমার ক্যারিয়ার হোক এবং আমার পার্সোনাল লাইফ হোক, সেইখানে এইটা মোটামুটি ভালো একটা মানে ইম্প্যাক্ট ফেলছে। আর এছাড়া কলেজের যে বাকি যে পড়াশোনা, সেটা ভালোভাবে করার চেষ্টা করেছি আর কি। অবশ্যই এই যে আর্মি ট্রেনিংয়ের কথাটা বললেন, আমি ছোট করে বলি, যদিও একটু হাসি শোনাবে, দর্শকরা যারা আছেন তারা হয়তো বা রিলেট করতে পারবেন। আমার কয়েকজন ফ্রেন্ডরা আছে, যেহেতু আমি বিউপিতে ছিলাম আর কি, বিউপি থেকে আমার অনার্স ম্যাসেজ করেছি। সো আমার অনেকজন ফ্রেন্ডরা আছে, তারা হচ্ছে লেটার অন আর্মিতে গিয়েছিল, যেহেতু আর্মি এফিলিয়েটেড ইউনিভার্সিটি। সো তারা যখন আর্মি থেকে যারা আর কি প্রপারলি সাকসেসফুল হয়ে আসতে পারেনি, তারা কিন্তু আর্মিকে নিয়ে অনেক কমপ্লেন করে। তাদের যেমন তারা ভাবে যে এত কঠিন আর্মির, এত পরিশ্রম, এই দিনগুলো নিয়ে মানে তারা ভাবতে গেলে যেন তাদের এখনও দুঃস্বপ্ন আসে, এখনও নাইটমেয়ার আসে। কিন্তু আপনি কিন্তু আর্মিকে নিয়ে খুব ভালো কথা বললেন এবং এই Exactly. ট্রেনিংটা নিয়ে খুব ভালো কথা বললেন। সো আমি একটা ইন্টারেস্টিং একটু আপনার অপিনিয়ন জানতে চাই। আপনার কাছে কি মনে হয় যে প্রত্যেকটা ছেলে মেয়েদেরই একটা বয়সে তাদের আর্মি ট্রেনিং উচিত, মানে হিউজ অ্যামাউন্ট অফ স্ট্রিক্ট ডিসিপ্লিন তাদের দরকার? হ্যাঁ, আমার কাছে মনে হয় আসলেই এটা অনেক বেশি বেনিফিট দিবে, কারণ এখানে অনেক কিছুই শেখার আছে। এবং ফিজিক্যাল ট্রেনিংটা আসলে নিজের ক্যাপাবিলিটিস বোঝার জন্য অনেক বেশি হেল্প করে। পাশাপাশি ওইখানে যে ডিসিপ্লিনের কথা আপনি বললেন, এটা আসলে খুব জরুরি। মানে ডিসিপ্লিন কিভাবে মেনটেন করতে হয়, এটা আসলে ওখানে না গেলে শেখাটা একটু টাফ। অবশ্যই। আমরা কিন্তু আরেকটা মিথ অনেকে জেনে রাখি বা আমরা ভাবি যে যারা ফ্রিল্যান্সিং করে বা যারা ফ্রিল্যান্সার্স হয়, তাদের জীবনে তেমন একটা ডিসিপ্লিন নেই। হয়তোবা অনেক ইন্ডিপেন্ডেন্স আছে, অনেক ফ্রিডম আছে, কিন্তু ডিসিপ্লিন নেই। যেমন আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিয়েই রাখি, আমার হাসব্যান্ড নিজেও কিন্তু একজন ফ্রিল্যান্সার। তার নিজের এরকম একটা রাইট নাও সে এরকম একটা কোম্পানি ওপেন করে ফেলেছে। বাট মাঝে, মাঝে আমি তাকে দেখি যে সারা রাত জেগে, জেগে কাজ করে। মাঝে, মাঝে নেক্সট দিন কোনো ওয়ার্কই নেই। সো আপনার কাছে এটা কতটুকু যুক্তিগত? ফ্রিল্যান্সার যারা হয় তাদের মধ্যে কি ডিসিপ্লিন আছে কিনা? ফ্রিল্যান্সারদের মধ্যে ডিসিপ্লিন ধরে রাখাটা, বিশেষ করে টাইম ম্যানেজমেন্টটা আসলেই টাফ। এখন এইটা শুরুর দিকে আরও বেশি টাফ। প্রথম কয়েক বছর এটা একটু টাফ, কারণ হচ্ছে জব পাওয়ার জন্য কিংবা ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য হলেও তাকে রাত জাগতে হয়। আর এটা একটু সিনিয়র হয়ে গেলে কিছুটা ম্যানেজ করা যায়, কিন্তু তারপরেও এটা কঠিন। কিন্তু রিমোট জবের ক্ষেত্রে এটা কিছুটা সহজ ফ্রিল্যান্সিংয়ের চেয়ে। আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে আরও বিস্তারিতভাবে জানবো। এর আগে আমরা একটু কলেজ লাইফ, স্কুল লাইফে ছিলাম, সেখানে আমরা আবার একটু ফিরে আসি। ক্লাসের বাইরে আপনার সময়টা কোথায় সবথেকে বেশি কাটতো? লাইব্রেরিতে, নাকি খেলার মাঠে, নাকি কোন জায়গাটায় সবচেয়ে বেশি আপনি সময় দিতেন? আচ্ছা, স্কুল লাইফ থেকে এক্সট্রা যে কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলোর সাথে আমি জড়িত ছিলাম। বিশেষ করে যেমন ক্লাস 6 থেকে আমি ম্যাজিক করতাম, এবং যখন কলেজে পড়ি তখন থেকেই আমি হচ্ছে স্টেজে ম্যাজিক শো করতাম। বড় বড় অনেক লার্জ অডিয়েন্সের সামনেও করেছি। এবং যেটা বিএনসিসি ট্রেনিংয়ের কথা বললাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অডিটোরিয়ামে আমি ম্যাজিক শো করেছি সে 2005 সালে। এছাড়া হচ্ছে ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে আমি নাট্য সংগঠন করতাম, সেখানে নাটক লিখতাম, পরিচালনা করতাম এবং নিজেও অ্যাক্টিং করতাম, বাঁশি বাজাইতাম। সো এই ধরনের বিষয়গুলোর সাথে সবসময়ই অ্যাটাচ ছিলাম। কিন্তু যদি বলেন আউটডোর খেলাধুলা বা স্পোর্টস, এই বিষয়গুলোতে আমার আসলে কম দখল ছিল আর কি। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, যদি আমি পড়াশোনার কথা বলি, ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে আমি বেশি সময়টা কম্পিউটার ল্যাবে দিয়েছি। যখন আমার কম্পিউটার ছিল না, তখন ল্যাব যতক্ষণ খোলা থাকতো ততক্ষণ হচ্ছে ল্যাবে বসে প্রোগ্রামিং প্র্যাকটিস করতাম। আর এছাড়া প্রচুর পরিমাণে বই পড়তাম, সেটা তো আগেই বললাম।
ওয়াও! আমার তো অ্যাকচুয়ালি আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যেন আপনি রিয়াল লাইফ ম্যাজিশিয়ান, যে আপনি বাঁশি বাজাতেন, আ নাটক কবিতা হয়তোবা নিজে লিখতেন, আবার সেগুলোর অ্যাক্টিংও করেছেন, আবার জাদুও দেখাতেন। মানে এত কিছু, একজন মানুষের এত, এত গুণ একসাথে করে কিভাবে সম্ভব? কারণ রাইট নাও আমি আমার কয়েকজন স্টুডেন্টসদেরকে যদি বলি যে, "আচ্ছা এত তো পড়াশোনা হয়েছে, জাস্ট এক্সট্রা এই গল্পের বইটা পড়ো।" বা ইভেন আমি একটা জিনিসে খুবই অবাক হলাম। আমি রিসেন্টলি খুব মজার একটা ইন্টারেস্টিং শো দেখেছি। সো ওখান থেকে বেশ কিছু শিক্ষণীয় এলিমেন্টসও আছে, ইন্টারেস্টিংও আছে। সো আমি ওদেরকে বলেছি যে, "শুধু তুমি একটা এক্সট্রা শো দেখো।" সে যে ওই সিরিজটা দেখবে তার নাকি এটুকুও সময় হয়ে ওঠে না। তো আজকাল জেনারেশনে যাদেরকে আমরা জেন জি বলি বা জেন আলফা বলি, এরা যে বলে যে তাদের টাইমই হয়ে উঠছে না এত ডিফারেন্ট কাজের, বাট আপনি এত, এত ডিফারেন্ট কাজ একসাথে সামলিয়েছেন। সো হাউ ইজ দ্যাট রিয়ালি পসিবল? অ্যাকচুয়ালি এই বিষয়টার সাথে আমি অনেকের সাথে একমত হই না যে সময় নাই। সময় আসলে অনেক আছে যদি সময়টাকে ইউটিলাইজ করা যায়। আমি এখনো প্রচুর পরিমাণে হচ্ছে ভিডিও দেখি, সিরিজ দেখি। বিশেষ করে হচ্ছে আমি টার্কিশ ইসলামিক সিরিজগুলো দেখি। ও! হ্যাঁ, তাছাড়া হচ্ছে অবসর সময় পাইলেই মানে আমি কাজের বাইরে যখন কম্পিউটারের সামনে থাকি, বেশিরভাগ সময় কিছু না কিছু দেখার চেষ্টা করি। সেটা হইতে পারে ফিজিক্সের ভিডিও, হইতে পারে ইঞ্জিনিয়ারিং কোনো ভিডিও কিংবা টেকনোলজি কিংবা এমন কিছু যেটা আমার লাইফে কখনোই কাজে লাগবে না। কিন্তু শিখতে বা জানতে আমার সবসময় ভালো লাগে। হুম, হুম। আর যেটা বললেন হচ্ছে অন্যান্য অ্যাক্টিভিটিস, আসলে পড়াশোনার জন্য বা যেকোনো কাজের জন্য যদি মনোযোগ দিয়ে কাজটা করা যায়, অনেক বেশি কনসেনট্রেশন দেওয়া যায়, অল্প সময়ে সেই কাজটা শেষ করা যায়। তো একেবারে স্কুল লাইফ থেকে ছোটবেলা থেকে যদি আমি বলি, সবসময় আমি যখন পড়াশোনা করতাম ওই সময়টা এত বেশি কনসেনট্রেশন আমি দিতাম যে আমি যখন বই পড়তেছি বা আমি যখন কোনো কিছু করতেছি তখন অন্য কেউ ডাকলে আমি শুনতাম না। কারণ আমি জানি না যে কেউ ডাকছে। সেম জিনিসটা প্রোগ্রামিং শেখার ক্ষেত্রেও হইতো। আমি যখন কোড করতাম তখন কেউ আমাকে ডাকলেও আমি আ মানে টের পাইতাম না। আমার কেন কানেই আপনি ঢুকতো কি না প্রোগ্রামিং শব্দটা। করতে, করতে গান শুনতেন বা কিছু? না। জাস্ট এমনিতেই জাস্ট এত কনসেনট্রেশন দিলেই কনসেনট্রেশন আমি ছিল। হচ্ছে ওয়াও! এত বেশি ঢুকে যেতাম। আমি সামনে আরো বলব কিভাবে প্রোগ্রামিং এর এই বিষয়গুলো আরো বলব। তো এখন বিষয়টা হচ্ছে যেই কারণে আমার খুব অল্প সময়ে পড়াশোনাটা শেষ হইতো এবং হুম, যেই কাজটা করতাম সেটাতে কম সময় লাগতো। তো বাকি সময়টা আমি হচ্ছে অন্যান্য কাজে ইউটিলাইজ করতে পারতাম। হুম। যা আমরা একটা ওয়ার্ড জানি না, প্রোডাক্টিভিটি, যে কম সময়ে সবথেকে বেশি আউটপুটটা দেওয়া। সো এই জিনিসটাই যদি আমরা অ্যাক্রস অল অ্যাক্টিভিটিস, পড়াশোনা হোক, সেটা এক্সট্রা কারিকুলার হোক বা যাই আমাদের ইন্টারেস্টিং লাগছে সবকিছুতেই হোক, রাইট। আই গেস সেইটা করলেই কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের হাতে অ্যাকচুয়ালি অনেক সময়। অফুরন্ত সময় বলব না, বাট রাইট। অ্যাকচুয়ালি অনেক সময় আছে, তাই না? জি। নিজেদের ব্যাপারগুলোকে সেভাবে সেট করে নিতে হবে বা মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে যে, "নো, আমি এখন এই কাজটাই করব।" যে যাই বলে ফেলুক। আচ্ছা, আমি এখানে একটা জিনিস এড জি। করি। আপনি যেমন মাইন্ড কন্ট্রোলের কথা বললেন। আমি যখন ক্লাস 9 এ পড়ি, তখন আমি হচ্ছে কিছু বই পড়েছিলাম। তার মধ্যে একটা ছিল হচ্ছে 'সঠিক নিয়মে লেখাপড়া' রিটেন বাই বিদ্যুৎ মিত্র। আচ্ছা। এটা আসলে কাজী আনোয়ার হোসেনের একটা ছদ্মনাম। আরও কিছু বই ছিল ওনার। সেটা হচ্ছে আত্মোন্নয়ন, হুম, হ্যাঁ? হুম। নিজেকে জানো, এই বিষয়গুলো। এগুলো হচ্ছে সম্মোহন, সেলফ হিপনোটিজম টাইপের বই। তো এই বইগুলো আমি পড়েছিলাম। তো সেখান থেকে আসলে এই যে কনসেনট্রেশনের বিষয়টা, কিভাবে পড়াশোনা করলে অল্প সময়ে ভালো পড়া যাবে, মানে অনেক বেশি বোঝা যাবে এবং টাইমটাকে ইউটিলাইজ করা যাবে, নিজের সম্পর্কে জানা যাবে। নিজেকে যে বিষয়টা হচ্ছে যে আমি যেটা একটু আগে বললাম যে আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম। তো এই বইগুলো পড়ার পর আমি যখন সেলফ হিপনোটিজম প্র্যাকটিস করেছিলাম, তখন আসলে আমার মধ্যে অনেক চেঞ্জ আসছে। তো এটা ওয়াও! হয়তো অনেকের কাজে লাগতে পারে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি এটা থেকে একটু অ্যাড করতে চাই। কারণ সেলফ হিপনোটিজম বা ওভারঅল হিপনোটিজম কনসেপ্টটা থেকে এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমরা কিন্তু কখনো ভাবতেই পারি না যে আমি নিজেকে কন্ট্রোল করব। কারণ সাধারণত আমরা এখন এমন একটা যুগে চলে আসছি, আমরা ভাবছি হয়তোবা এআই আমাদের কন্ট্রোল করছে, অন্য ধরনের টেকনোলজি, মিডিয়া আমাদেরকে কন্ট্রোল করছে, বা ছোটবেলায় একটা বয়সে সবার মনে হয় যে প্যারেন্টস আমাকে কন্ট্রোল করছে। রাইট। কিন্তু নিজেকে কন্ট্রোল করার বিষয়টা, যে সেলফ হিপনোটিজম যে আমরা বলি, এইটা নিয়ে যদি একটু বিস্তারিতভাবে বলতেন। আচ্ছা, সেলফ হিপনোটিজমটা মূলত হচ্ছে যে আ নিজের কনসেনট্রেশনটাকে এত বেশি ইমপ্রুভ করা, যাতে আমি নিজের সম্পর্কে জানতে পারি। আমার ব্রেইনকে আমি কমান্ড দিতে পারি যে আমি আসলে কোনটা প্রায়োরিটি দিব। যেমন আমি এখানে একটা মজার কথা বলি। একটু আগে যেটা বললাম, আমি প্রোগ্রামিং করার সময় কেউ ডাকলে আমি শুনতেছি না। এটা আসলে কেন হচ্ছে? কারণ প্রোগ্রামিংয়ের যে আমার জন্য ইম্পর্টেন্ট, এইটা আমার ব্রেইনকে আমি বুঝাইছি যে এটা আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি যখন কোড করি সেটা আমার মনে থাকে। আমার হাজার, হাজার লাইন কোড মাথায় একসাথে থাকে। কিন্তু অন্যান্য বিষয় আমি ভুলে যাই। হ্যাঁ, কারণ কি ওইটা আমার জন্য ইম্পর্টেন্ট না। যেই হুম, কথাগুলো আমার জন্য ইম্পর্টেন্ট না, যেটা আমি একটা সার্চ করলেই গুগল থেকে পাবো,
কিংবা যে জিনিসটা আমি লিখে রেখেই দেখতে পারবো অথবা রিমাইন্ডার দিতে পারবো, সেটা আমি কেন আমার মাথায় রাখবো? সো এই বিষয়গুলো হচ্ছে মানে ম্যানেজ করা যায়। অবশ্যই না, ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং, কারণ আমরা কিন্তু রিয়েল লাইফে না এগুলো নিজের চোখে যেহেতু দেখি না, আমাদের আশেপাশে হচ্ছে বা এরকম কিছু যেহেতু দেখা যায় না, সো মনে হয় যে আদৌ কি এটা সম্ভব, মানে নিজের ব্রেনকে সেই ট্রেন করার ব্যাপারটা এটা কি আদৌ সম্ভব কিনা। আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, যেহেতু আপনি ম্যাজিকের সাথে ইনভলভড আছেন এবং এই নিয়ে আপনি কাজ করছেন ফর আ লং টাইম, আমি আরেকটা আউট অফ দ্য বক্স একটু কোয়েশ্চেন করতে চাই। আমি রিসেন্টলি দেখেছিলাম একটা শোতে, নট মেবি আমেরিকান বা ব্রিটিশ একটা শো, সো স্টেজে তারা একজনকে আনলেন এবং এনে তাকে অটোমেটিক্যালি এই যে একটা বড় পেন্ডুলামের মতো করে এইভাবে করে করে ঘুরালেন, অটোমেটিক্যালি তাকে যেন কন্ট্রোল করে ফেললেন, এইরকম একটা ব্যাপার সেখানে হয়ে গেল। মানে হিপনটিজম Right. বলতে আমরা যেটাকে বুঝি। তারপরে আমি দেখছি সে যা বলছে লোকটা তাই করছে, কিছুক্ষণ পরে সে এরকম করলো, স্ন্যাপ করলো, সে ডাইরেক্টলি আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে চলে আসলো। আমার পরে না একটা টাইমে মনে হলো এটা অ্যাক্টিং, আদৌ কি এটা হয়েছে কি না। আপনার কাছে কি মনে হয় যে এটা কি সত্যি ট্রু যা হলো? এটা আসলে বলে দেওয়াটা ঠিক হবে কিনা জানি না। যাই হোক, আপনি যেটা প্রথমে বললেন এটা দেখে মনে হচ্ছে হেটেরো হিপনোটিজম, মানে আচ্ছা। আমি হচ্ছে অন্য কাউকে যখন হিপনোটাইজ করব সেটাকে বলে হেটেরো হিপনোটিজম। অ্যাকচুয়ালি ম্যাজিক ওয়ার্ল্ডে এই জিনিসটা হয় না। সো ম্যাজিক অলওয়েজ হচ্ছে ট্রিক্স। ম্যাজিকে কোনো ধরনের মন্ত্র নাই, কোনো ধরনের হিপনোটিজম নাই। ইভেন মাইন্ড রিডিং যে ম্যাজিকগুলো দেখানো হয়, বিশেষ করে ইন্ডিয়ান একজন মেয়ে আছে যে হচ্ছে এখন খুব বেশি পপুলার মাইন্ড রিডিংয়ের জন্য, এক্স্যাক্টলি আমার নামটা এই মুহূর্তে মনে নেই। সো সে যেটা করতেছে একদম লাইভ অডিয়েন্সের সামনে কারো মাইন্ড রিড করে সে কোনো কিছু বলে দিচ্ছে। জি। এইগুলো আসলে ট্রিক্স। হ্যাঁ, এগুলো আসলে কিছু কিছু, যেমন আপনি যেটা এক্সাম্পল বলেন, এটা আগের থেকে সেট আপ করা থাকে এগুলো। ও, এবং কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে যদি আরেকটু ইজি ম্যাজিকগুলো বলি, যে আপনি কোনো একটা কিছু চিন্তা করছেন, আমি সেটা গেস করে আগেই লিখে দিলাম বা বলে দিলাম, এইগুলো হচ্ছে বিষয়টা এমন থাকে যে আমি আপনাকে এমন একটা সিচুয়েশন তৈরি করব যাতে আপনি আমি যেটা বলবো সেটাই চুজ করেন। হুম হুম। সো এই ধরনের সিচুয়েশন তৈরি করা হয়। তো আমার কাছ থেকে কার্ড থাকলে হয়তো কিছু ম্যাজিক এখনই রেখে দিতে পারতাম। তো যাই হোক, তো এই বিষয়গুলো আসলে ট্রিক্স। আচ্ছা, ঠিক আছে। সো এইটা কিন্তু আমরাও ক্লিয়ার হয়ে নিলাম, কারণ যদি আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখি, আমরা জানি যে কখনোই একজন মানুষ আরেকজনকে কখনোই কন্ট্রোল করতে পারবে না, কিন্তু নিজেকে কন্ট্রোল করার যে বিষয়টা, এটা কন্ট্রোল বেশ করা ইন্টারেস্টিং। পসিবল সেটা যারা হচ্ছে অ্যাকচুয়ালি সাইকোলজিস্ট, যারা হচ্ছে হিপনোটিজম নিয়েই পড়ালেখা করে, রিসার্চ করে, তারা, আপনি যখন মানে সেখানে যাবেন, তারা আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, বাট সেটা অবশ্যই আপনার সাথে কথা বলে, আচ্ছা। আপনাকে হিপনোটাইজ করে আপনার সাথে কথা বলে জানতে পারবে, আপনার মাইন্ডকে রিড করে না। মানে যেমন তারা গেস করছে, Right. কিন্তু ব্যাপারটা এমনভাবেই তারা গেস করছে যে আমাদের নর্মাল অডিয়েন্সের কাছে মনে হচ্ছে এটা কি না কি, তাই না? সো তারপরেও হিপনোটিজমের ব্যাপারটা আমরা জানলাম, এবং আপনি যে স্কুল লাইফে এত এত ডিফারেন্ট কাজ করেছেন, এগুলো বেশ ইন্টারেস্টিং। আমি যদি এখান থেকে আরেকটা প্রসঙ্গ আনি, যেহেতু আপনি আপনার ছোটোবেলায় এত কিছু করেছেন, আপনার একটু হলেও হয়তো বা অ্যাক্সেস ছিল, যেমন অ্যাটলিস্ট আপনি যে মেজো ভাইয়ের কথা বললেন, সে তো অ্যাটলিস্ট আপনার কম্পিউটারটা ইউজ করতে দিয়েছে। আজকাল তো আমি দেখি আমাদের আপন ভাই বোনও নিজেদের কম্পিউটার বা কোনো ডিভাইস ইউজ করতে দেয় না, বাট এই জিনিসগুলো তো আপনি পেয়েছেন। এবং স্কুলগুলো রাইট নাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ফ্রি লাইব্রেরি সবার জন্য কিন্তু ওপেন। সো দিন দিন কিন্তু রিসোর্সেসের অ্যামাউন্ট বেড়েই চলছে, কিন্তু তারপরেও আপনার কাছে কেন মনে হয়, বা আমরা কেন দেখি যে আমাদের নিউ জেনারেশন, আমরা এরকম স্টুডেন্টস আমরা কেন পাই না যে জ্যাক অফ অল ট্রেডস, মানে একই সাথে সে অনেক কাজ করছে আপনার মতো? আপনার কি মনে হয় এই নিউ জেনারেশনের মধ্যে কোন ব্যাপারটা ল্যাকিং আছে? বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন। আমরা হচ্ছে ইউটিউব খুললেই হাজার রকমের ভিডিও দেখতে পাই। সো আমার স্পেসিফিক ইন্টারেস্টের ভিডিওটাই যে সামনে আসবে তা কিন্তু না। সো দেখা যায় যে এখন অনেক বেশি টাইম নষ্ট হয় মানে এইসব জিনিস জানতে গিয়ে বা দেখতে গিয়ে। সো আমাদের সময় যেহেতু এই জিনিসটা ছিল না, সো তখন হয় বই পড়তে হবে, নয় খেলতে যেতে হবে, এর বাইরে আসলে কোনো এন্টারটেইনমেন্ট নাই। হ্যাঁ, তখন আসলে অনেকটা ইজি ছিল যে কোনো একটা বিষয়ে কনসেন্ট্রেট করার জন্য। তারপরেও তখন যে সবাই এগুলো করতো তা তো না, তখনও অনেকেই নষ্ট হয়ে যাইত। কিন্তু এখন এই বিষয়টা হচ্ছে মানে কোনো কিছুতে ফোকাস করার বিষয়টা টাফ হয়ে গেছে। জি। হ্যাঁ, সো এই দিক থেকে আমার মনে হয় একটু সমস্যা। কিন্তু বাট যাদের ইচ্ছা থাকে, যাদের অনেক বেশি
আগ্রহ থাকে কোনো একটা কিছু শেখার, তারা অবশ্যই ওভারকাম করতে পারে। অবশ্যই। যেমন আমরা যদি বলি যে আগে একটা টাইমে ছিল যখন টু লিটল ইনফরমেশন হচ্ছে ডিস্ট্রাকশন, এখন যেন টু মাচ ইনফরমেশন হয়ে গেছে ডিস্ট্রাকশন। এক্স্যাক্টলি। এনিওয়েজ আমরা যদি একটু পরবর্তীতে আসি, সো আমরা স্কুলের ব্যাপারে জানলাম, কলেজে কী করেছেন জানলাম। এরপরে আপনি এনএসটিইউতে সিএসটিই পড়াকালীন হয়তো বা আপনি কোনো একটা টার্নিং পয়েন্ট নিয়েছিলেন, যেটা আপনার কাছে কি মনে হয় যে এমন কোনো একটা কাজ করেছেন যেটা আপনার এন্টায়ার ক্যারিয়ারকে চেঞ্জ করে দিয়েছেন সেই টাইমটায় পড়ার সময়? জি, ইউনিভার্সিটিতে আমি যখন শুরু করি পড়া, তখন ফার্স্ট সেমিস্টারে আমাদের প্রোগ্রামিংয়ের কোনো সাবজেক্ট ছিল না। সেকেন্ড আচ্ছা। সেমিস্টার থেকে সি প্রোগ্রামিং শুরু হতো আমাদের সিলেবাসে। তো আমি হচ্ছে প্রথম সেমিস্টারেই সি প্রোগ্রামিংটা শেষ করেছিলাম, মানে বইটা পড়ে ফেলেছিলাম। এবং তখন আমার কম্পিউটার ছিল না, সো আমি ল্যাবে গিয়ে হচ্ছে প্রোগ্রামিং প্র্যাকটিস করতাম। সেমিস্টারের শেষের দিকে আমি কম্পিউটার কিনি। তখন যেটা হয় যে প্রোগ্রামিংটা শেখা হয়েছে টোটালি নিজের আগ্রহে, যেহেতু কোর্স শুরু হয় নাই, টিচাররা এখনও পড়ায় নাই, আর এটা শিখতে হবে এই জিনিসটাও মানে এনফোর্স করা হয় নাই। সো টোটালি ভালো লাগা থেকে বইটা যখন পড়া শুরু করছি মনে হয়েছে এইটা খুবই ইন্টারেস্টিং, এটা তো ম্যাথের মতো, আর ম্যাথ যেহেতু খুবই পছন্দ করতাম, সো যেই কারণে ওইটা শেখা হয়েছে। তো এরপরে যখন আস্তে আস্তে প্রবলেম সলভিং জিনিসটা সামনে আসলো, সেগুলো করা শুরু করলাম, আরও বেশি ইন্টারেস্টিং লাগা শুরু করলো, কারণ সেখানে ম্যাথ আছে আবার প্রোগ্রামিং বোথ আছে সেখানে। সো তখন কখনো মনেই হয় নাই বা জানতাম না যে প্রোগ্রামিং শিখে সফটওয়্যার ডেভেলপার হওয়া যাবে, চাকরি পাওয়া যাবে, বা ফ্রিল্যান্সিং শব্দটা তখন তৈরি হয় নাই। হ্যাঁ, সো এই বিষয়গুলো জানতাম না। এবং আমরা ছিলাম নোয়াখালীতে, ওইখানে ইন্টারনেটে কোনো অ্যাভেলেবিলিটি ছিল না, ওই মোবাইলের সিম দিয়ে নেট ব্যবহার করতে হইতো। সো ইনফরমেশন থেকেও আমরা অনেকটা দূরে ছিলাম। আচ্ছা। তখন আমাদের শেখার ম্যাটেরিয়াল হচ্ছে বই আর হচ্ছে কম্পিউটার, কারণ তখন ইউটিউব ওইভাবে আসে নাই, স্ট্যাক ওভারগুলো তখন জন্মই হয় নাই। সো আপনি হেল্প পাবেন না কোথাও, যেটা হচ্ছে বই, আর বইয়ে কতটুকু আছে, জাস্ট হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজ, বাকি জিনিসগুলো নিজে নিজে শিখতে হবে। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে লার্নিংয়ের জন্য একটা মানে চমৎকার বিষয় ছিল, যেটা একটু আগে আমরা বললাম যে অনেক বেশি ইনফরমেশন থাকলেও সমস্যা। না সত্যি আপনি যেভাবে বললেন, আর এর পাশাপাশি আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার জানলাম যে আপনার ম্যাথস বেশ ভালো লাগতো এবং জি। এই কারণেই হয়তো বা আপনি লেটার অন প্রোগ্রামিং এত বেশি সাকসেসফুল হয়েছেন। আচ্ছা, যদি একজন স্টুডেন্টের ম্যাথস তেমন একটা না ভালো লাগে, সে কি ইন দ্যাট কেস প্রোগ্রামিংয়ে সাকসেসফুল হতে পারবে না? ম্যাথের কথা আমি সবসময় বলি, বিশেষ করে হচ্ছে স্কুল এবং কলেজের যে ম্যাথ, এই ম্যাথগুলো মানে ভালো লাগে না একটা জিনিস, আর একটা হচ্ছে আমি বুঝি না সেটা আরেকটা জিনিস। তো যদি ম্যাথটা আমি বুঝে করি, তাহলে তার জন্য প্রোগ্রামিং শেখাটা অনেক ইজি হয়ে যায়। এবং যে যত বেশি ভালো ম্যাথ পারে, সে তত বেশি ভালো প্রোগ্রামার হতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। বিশেষ করে প্রবলেম সলভিং করার জন্য ম্যাথ তো অনেক বেশি জরুরি। এখন কেউ ম্যাথ খুব একটা ভালো পারে না, কিন্তু প্রোগ্রামিং সে শিখলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো সে শিখতে পারবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে তো ম্যাথ নেই, ম্যাথ আছে কখন, যখন আপনি প্রবলেম সলভ করতে যাবেন। জি। এখন সফটওয়্যার ডেভেলপমেন্টে কিন্তু প্রবলেম সলভিং লাগে না, সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য কোনো ম্যাথও লাগে না। তো অনেকে মনে করে যে না, তাহলে তো ম্যাথের দরকার নেই। এখন বিষয়টা হচ্ছে আমরা যেটাকে বলি কোডিং স্ট্যান্ডার্ড। সো একজন ম্যাথ পারে না এবং প্রোগ্রামিং ভালোভাবে শিখে আসে নাই, সে যখন একটা কোড লিখবে, তার কোডিং স্ট্যান্ডার্ড অনেক বেশি ভালো হবে না। আর যে হচ্ছে এই ফেজগুলো পার করে আসছে, তার কোডিং স্ট্যান্ডার্ডটা ভালো হবে। এখন কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে সবাই মাথা ঘামায় না। যারা ভালো কোম্পানি, যারা বড় কোম্পানি, অনেক মানে বড় বড় প্রোডাক্ট তৈরি করে, তারা কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে মাথা ঘামায় বা দরকার পড়ে। সো সব ধরনের কোম্পানি আছে, সব ধরনের সেক্টর আছে, সবারই জব আছে, কিন্তু সেইখানে লেভেলটা ডিফারেন্ট হয়। আচ্ছা, বুঝতে পারলাম। সো আপনাদের মধ্যে হয়তো বা অনেকেই আছে যারা ভাবতে পারে যে আচ্ছা আমি ম্যাথস পারি না, আমার প্রোগ্রামিংয়ের দিকে অ্যাকচুয়ালি যাওয়া উচিত হবে কি না। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই অ্যান্সারটাও জেনে নিলাম হ্যাঁ, যে সেই সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে যারা হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিতে দেখবেন অনেকেই আছে যারা অনেক ভালো সফটওয়্যার ডেভেলপার কিংবা হচ্ছে অনেক ভালো প্রোগ্রামার, তারা কখনো কম্পিউটার সায়েন্সেই পড়ে নাই, কিংবা ইভেন এমনও আমি দেখছি যারা সায়েন্সেই পড়ে নাই, জি। হ্যাঁ, তারাও কিন্তু ভালো করতেছে। তবে সেই সংখ্যাটা যে অনেক বেশি তা না, সবাই পারবে এমনও না। অনেকের মেধা থাকে, হয়তো সে ওই সাবজেক্টে তখন পড়ে নাই, বাট যখন সে শেখা শুরু করছে তখন ঠিকই সে
করতে পারছে অনেক বেশি প্র্যাকটিস করে। অবশ্যই। সো দিন শেষে যদি আপনার ইন্টারেস্ট হয়ে থাকে, একটু হলেও যদি ইন্টারেস্ট থাকে, অবশ্যই ইউ শুড গো ফরওয়ার্ড। এটা ভাবা উচিত না যে যেহেতু আমি এটা নিয়ে পড়াশোনা করিনি তাই এটা আমার জন্য না। হয়তো আমি নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এখন কি আমি এই টেকনোলজির যুগে আমি তাহলে পিছিয়ে থাকবো? নো, আপনাদেরও স্কিল শেখা উচিত, ট্রাই করা উচিত যে আমিও যদি চাই আমার ক্যারিয়ারটাকে কিন্তু এই লাইনে আমি আনতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই ব্যাপারগুলো জেনে নিলাম। আর ইউনিভার্সিটির কথা যেহেতু আমরা আসছি, ইউনিভার্সিটির মধ্যে কিন্তু আমি রাইট নাও যে স্টুডেন্টসদেরকে দেখি, তারা তো দেখি যে তারা একটা জিনিস নিয়ে বেশ সাফার করে। হয়তোবা স্টুডেন্টরা এরকম ক্যাটাগরির থাকে যে একই সাথে অনেক ডিফারেন্ট অ্যাক্টিভিটিস করছে, অনেক ক্লাব অ্যাক্টিভিটিস, কম্পিটিশন। রাইট নাও যারা BBA করে তাদের মধ্যে বিজনেস কম্পিটিশন আছে, সায়েন্স নিয়ে যারা পড়ে তারা রোবোটিক্স ফেয়ার, এই যাবতীয় কম্পিটিশনস করছে। সেই দিক দিয়ে তারা বস, কিন্তু হয়তো পড়াশোনার দিকে সিজিপিএটা একটু লো। হাউএভার আবার আরেক ক্যাটাগরির স্টুডেন্টসদেরকে আমরা দেখি পড়াশোনায় একদম টপ নচ, তাদের অ্যাটেন্ডেন্স 100%। সো সেই দিক দিয়ে তাদের সিজিপিএ অনেক হাই, বা হয়তো বা একটু এক্সট্রা কারিকুলার থেকে পিছিয়ে পড়ছেন। সো আপনি যদি একজন HR ম্যানেজার হতেন, সেই ক্ষেত্রে এই দুই ক্যাটাগরির স্টুডেন্ট থেকে কাকে আপনি হায়ার করতেন? আচ্ছা, এটা আসলে ডিসাইড করাটা অনেক টাফ। এখন নর্মালি আমরা যেটা দেখি যে যারা অনেক বেশি পড়ালেখা করে, ভালো রেজাল্ট করে, অনেক হাই সিজিপিএ থাকে, কিন্তু প্রোগ্রামিং বলি বা স্কিল ডেভেলপমেন্ট বলি সেদিকে হয়তো ফোকাসটা কম থাকে। তো সাধারণত এই ধরনের স্টুডেন্টদের টার্গেট থাকে হচ্ছে হায়ার এডুকেশনে যাওয়া, জি, রিসার্চ করা, কিংবা টিচিং লাইনে যাওয়া। সো সেই দিক থেকে তাদের জন্য এটা পারফেক্ট, কারণ তাদের ভালো রেজাল্ট লাগবেই তারা যদি বাইরে মাস্টার্স করতে যায় বা পিএইচডি করতে যায় বা রিসার্চ করতে চায়। কিন্তু যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা ইন্ডাস্ট্রিতে জব নিতে চায়, তাদের জন্য আসলে হাই সিজিপিএ থেকে বেশি জরুরি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। সো তখন দুইটার ব্যালেন্স করতে হবে। আসলে অনেক বেশি সময় আমি স্কিল ডেভেলপমেন্টে দিলাম, রেজাল্ট অনেক খারাপ হইলো, তাইলেও সমস্যা। আবার হচ্ছে স্কিলই শিখলাম না, সেটাও সমস্যা। সো দুইটার ব্যালেন্স করতে হবে। একটা মোটামুটি একটা সিজিপিএ রাখা উচিত। কারণ এখানে আমি কাউকে একটা কথা বলতে শুনছিলাম যে স্টুডেন্ট লাইফে সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি হচ্ছে পড়াশোনা করা। সো আমি সেই পড়াশোনাটাই করলাম না, তার মানে আমি রেসপন্সিবল না। তো আমি যখন জব করতে যাব তখন কোম্পানির প্রতি আমি কতটা লয়াল হব, কোম্পানি যে আমাকে রেসপন্সিবিলিটি দিবে সেটা কি আমি আসলেই পালন করব? সো এই কোশ্চেনটা তখন থেকে যায়। আসলে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা, বিকজ আমরা আসলে কিন্তু অনেকে এটা ভাবি না। কিন্তু HR ম্যানেজার তিনি তো নিশ্চয়ই এই ব্যাপারগুলো ভেবে এসেছেন যে স্টুডেন্টটা যার মেইন কাজটাই ওই টাইমে ছিল পড়াশোনা, সে যেহেতু সেই মেইন কাজটাই করেনি, সো কোম্পানিতে এসেও হয়তো বা সেই মেইন কাজ না করে সে অন্যান্য এক্সট্রা ওয়ার্কগুলোর দিকে বেশি ফোকাস দিবে। সো এই ব্যাপারটা কিন্তু আই থিঙ্ক আমাদের যারা স্টুডেন্টরা আছে, যারা ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা রাইট নাও দেখছে, তাদের এই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যিনি HR ম্যানেজার সে তো এইভাবেও চিন্তা করতে পারে। সো সিজিপিএ আপনি যেভাবে বললেন যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব কিছু একটু ব্যালেন্স মেনটেন করা চলা উচিত। আর অফকোর্স এটা আমি বলবো যে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এর সাথে সাথে যদি আরেকটা কোয়েশ্চেন করি যে লেটস সে এই যে সিজিপিএ নিয়ে যেহেতু আমরা বলছি, সো যদি সিজিপিআর এর মতো আরেকটা স্কিল সিজিপিএ থাকতো, মানে সেটার নামই আমরা একটু আলাদা করে দিতাম, সো আপনার কাছে কি মনে হয় যে এই নিউ জেনারেশনের জন্য কেমন হতো সেই স্কিল সিজিপিএ? মানে সেইটা দিয়ে আমরা তাদেরকে মেজার করব, তাদের স্কিলস কত অ্যান্ড অল, আপনার কি মনে হয়? আমরা যদি প্রোগ্রামিং অথবা সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলি, তাহলে স্কিল মেজার করাটা আসলে অনেক কঠিন একটা বিষয়। আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের কথা বলি, প্রোগ্রামিং কন্টেস্টের কথা বলি, সেখানে কিন্তু মেজার করা যায়, কারণ সেখানে একটা স্কোরিং আছে, সে কতগুলো প্রবলেম সলভ করতে পারছে এবং সেটা কত সময়ের মধ্যে সলভ করতে পারছে, এইগুলো দিয়ে তাকে মেজার করা যায়। কিন্তু একটা স্কিল মেজার করাটা টাফ। সো এরকম কোনো স্ট্যান্ডার্ড আমরা সেট করতে পারবো না যে এই এক্সামটা দিলে এত পয়েন্ট পাইলে সেই স্কিলে দক্ষ। কারণ আসলে সে এন্ড অফ দ্য ডে রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে পারছে কিনা, সে একটা প্রোডাক্ট তৈরি করতে পারতেছে কিনা, সেটা বেশি ইম্পর্টেন্ট। সো যেটা হয় যে যারা টেকনিক্যাল ম্যানেজার আছে বা আমরা যারা ইন্টারভিউ নেই, তখন কিছু কোশ্চেন করে আমরা বুঝতে পারি যে কোন স্কিলে বা কোন টেকনোলজিতে তার ডেপথটা কতটুকু, সে কতটুকু বুঝে করছে, হ্যাঁ, নাকি সে হচ্ছে গদবাঁধা পড়াশোনার মতো জাস্ট কোড করে গেছে, কিংবা যেটা করছে সেটা সে বুঝে নাই।
তো সেই জিনিসগুলো আমরা তখন বুঝতে পারি। আসলেই এগুলো সবই ইম্পর্টেন্ট এবং আপনি যেভাবে করে বললেন যে লেটার অন অনেকে কিন্তু হায়ার স্টাডিজের জন্য যায়, হয়তো বা দেশেই করছে বা বিদেশে করছে। আমরা আপনার প্রোফাইল থেকে আমরা জেনেছি যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে একটা এমআইটি প্রোগ্রাম করেছেন। আমরা না যখন এমআইটি চিন্তা করি বা ওভারঅল এনি মাস্টার্স ডিগ্রির কথা চিন্তা করি, আমি দেখেছি নিজেই মাস্টার্স করতে যাওয়ার সময় আইএলসে 80% অফ দ্য স্টুডেন্টস তারা মাস্টার্সের ক্লাস করছে শুধুমাত্র একটা সার্টিফিকেট পাওয়ার জন্য। এটা তারা নিজেরাই অ্যাগ্রি করে। ইভেন আমি আমার ফ্রেন্ডসদেরকে বলতে শুনেছি, ডাইরেক্ট টিচারদেরকেই, যে স্যার বা ম্যাম আমার তো এত সময় নেই, আমি অন্য একটা জব করছি, এই কোনো রকম আমি একটা কপি পেস্ট করে থিসিস একটা জমা দিয়ে দিলাম। কারণ তাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে মাস্টার্সটা করার পিছনে একটা সার্টিফিকেট। সো আপনি যে ভাই আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমআইটি প্রোগ্রাম করেছেন, তো সেইখান থেকে আপনি কোন নতুন অভিজ্ঞতা পেয়েছেন এবং আদৌ কি আপনার রিয়েল লাইফে এটা কাজে দিচ্ছে কিনা? আচ্ছা, মাস্টার্সের কথা যখন আসলো তাহলে আমি আরেকটু আগে থেকে শুরু করি। আম, যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে আছে, বিশেষ করে হচ্ছে প্রোগ্রামিংয়ে আছে, তাদের জন্য মাস্টার্স আসলে খুব বেশি জরুরি না, এটা সবাই মনে করে। সো বাট আমার মানে এডুকেশনের সাথে, ইনস্টিটিউশনের সাথে অ্যাটাচমেন্টটা অলওয়েজ ভালো লাগে, পড়াশোনা করতে জানতে ভালো লাগে। সো আমি বুয়েটে মাস্টার্সের চান্স পেয়েছিলাম সিএসিতে, এবং সেখানে ভর্তি পরীক্ষা দিতে হয়, রিটেন পরীক্ষা, এবং সেটা বেশ টাফ। তো সেখানে চান্স পাওয়ার পরে আমি ভর্তি হয়েছিলাম, এক সেমিস্টার আমি করেছিলাম বুয়েটে সিএসিতে। আচ্ছা। তো এক সেমিস্টার করার পরে আমার যেটা মনে হইলো যে বুয়েটের সিএসি আসলে আমার জন্য না। কারণ হচ্ছে ওইখানে কারা পড়বে, যারা হচ্ছে ওই যে বললাম টিচার হইতে চায়, রিসার্চ করতে চায়, বাইরে হায়ার স্টাডিজ করতে যাইতে চায়, তাদের জন্য আসলে ওই কোর্সটা ওটা টোটালি থিওরি বেসড এবং রিসার্চ বেসড। তো তখন আমি হচ্ছে এক সেমিস্টার করার পর এটা ছেড়ে দিই। কিন্তু আমার মধ্যে ওই যে ক্ষুধাটা ছিল যে আমার পড়তে হবে। হ্যাঁ, তখন যখন মাস্টার্স আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এমআইটির প্রোগ্রামটা দেখলাম, সেইখানের সিলেবাসটা দেখার পর মনে হলো যে এইটা আমার সাথে রিলেট করে, এটা ইন্ডাস্ট্রি ফোকাসড। তো তখন আমি সেখানে ইন্টারভিউ দিই, সেখানে হয়ে যায়, তো সেখানে করি। তো ওইখানে যে নতুন যে জিনিসগুলো শিখছি সেটা হচ্ছে, প্রথমে একটা জিনিস আমি বলতে চাই যে শেখার জন্য নিজে নিজে তো অনেক কিছু শেখা যায়। জি। হ্যাঁ, এখন তো রিসোর্সের অভাব নাই। হুম কিন্তু যদি শেখাটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে হয়, তাহলে সেটার ইফেক্টিভনেসটা ভালো হয়। সো ঢাকা ভার্সিটিতে আমি যেটা দেখলাম যে এখানে মাস্টার্স প্রোগ্রামটা আমার ক্যারিয়ারের সাথে, বা আমি হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করি সেটার সাথে রিলেট করে। তখন আমি সেখানে ভর্তি হইলাম। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা তো অনলাইন রিসোর্স থেকে বা নিজে নিজে বই পড়ে অনেক কিছু শিখতে পারি, কিন্তু যখন শেখার বিষয়টা একটা স্ট্রাকচার্ড ওয়েতে হয়, তখন লার্নিংটা অনেক ইফেক্টিভ হয়। তো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যে ফ্যাকাল্টিগুলো আছেন, তারা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। সো তারা যখন একটা কোর্স কারিকুলাম তৈরি করতেছে, সেটা অনেক বেশি স্ট্রাকচার্ড, সেখানে অনেক ধরনের নলেজ থাকে। তো আমার কাছে মনে হলো যে সেটা আমার জন্য অবশ্যই ভালো কিছু হবে। তো আমি সেখানে যাই। তো সেখানে আমি নতুন অনেক কিছু শিখছি। যেমন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা অবস্থায় কিন্তু আমি মেশিন লার্নিং নিয়ে কাজ করিনি। কিন্তু ওইখানে যে আমাদের ৭টা মেশিন লার্নিংয়ের অ্যালগরিদম পাইথনে কোড করতে হয়েছে, সেগুলো বুঝতে হয়েছে। হ্যাঁ, সেখানে ডেটাবেজ নিয়ে পড়তে হয়েছে, সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় বলবো যে সেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা কোর্স ছিল, যেখানে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট নামেই একটা হচ্ছে টপিক ছিল, এবং আমাদের ওখানে হচ্ছে ডক্টর মাহবুবুল আলম জোয়ারদার স্যার এটা পড়িয়েছেন। তো সেইখানে যাওয়ার পর আমি দেখলাম যে মানে প্রজেক্ট ম্যানেজমেন্টটাও শেখার বিষয়, এবং সেইখানে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ম্যাথ আছে। হ্যাঁ, যেগুলো করে আসলে এস্টিমেশন করতে হয় যে একটা কাজকে আপনি কিভাবে এস্টিমেট করবেন, কিভাবে একটা সফটওয়্যারকে আপনি মেজার করবেন যে এই সফটওয়্যারটা করতে কত খরচ হবে, কত সময় লাগবে, কত পার্সন লাগবে। এই বিষয়গুলো যে ম্যাথ করেও বের করা যায়, এটা আমি আগে জানতাম না। তো এরকম অনেক কিছু আসলে ওইখানে শেখা হয়েছে, যেটা হচ্ছে আমার ক্যারিয়ার লাইফে নতুন ভ্যালু অ্যাড করছে। অফকোর্স কারণ আপনি যেভাবে করে বললেন যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা এটা অবশ্যই অনেক বেশি জরুরি। হয়তোবা আপনি অন্য একটা ইউনিভার্সিটিতে দেখেছেন থিওরি বেসড লার্নিং বেশি, আরেকটা জায়গায় দেখেছেন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন বেশি। সো মাস্টার্স যারা করছেন তাদের আই গেস কোর্স আউটলাইনটা বা কারিকুলামটা দেখে তারপর ডিসিশন নেওয়া উচিত যে আদৌ সেটা তার নিজের কাজের সাথে এটা কতটুকু যুক্তিগত, তাই না? রাইট। সো এই ব্যাপারগুলো অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেহেতু ইউনিভার্সিটির ব্যাপারটা থেকে আসলাম, এর পর কি আপনার ক্যারিয়ার শুরু, নাকি এর আগে থেকেই আপনি ক্যারিয়ার শুরু করে ফেলেছেন? কারণ আমরা অনেকেই কিন্তু দেখি যে ইউনিভার্সিটি থেকেই তারা কিন্তু আর্নিং শুরু করছে। সো আপনার ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, এইখানে হচ্ছে আমি একটু ভিন্ন মত পোষণ করি যে স্টুডেন্ট লাইফে আর্নিংয়ের দিকে যাওয়া উচিত না, যেটা আমার হয় নাই, আমি করি নাই। আমি আসলে ইউনিভার্সিটি লাইফে টোটালি লার্নিংয়ের মধ্যেই ছিলাম, প্রোগ্রামিং এবং কন্টেস্টের মধ্যে ছিলাম। এবং আমাদের সময় যেহেতু ফ্রিল্যান্সিংটা ওইভাবে পপুলার ছিল না, আমরা জানতামও না। এখন আসলে অনেকটা ইজি। ইজি কেন? যে এটা অ্যাক্সেসেবল। জি।
সো অনেকেই স্টুডেন্ট লাইফেই আসলে টুকটাক কাজ শিখে ফ্রিল্যান্সিং শুরু করে দেয় কিংবা আর্নিং শুরু করে দেয়। তখন যে প্রবলেমটা হয় যে আর্নিং শুরু হয়ে গেলে তখন আর শিখতে ইচ্ছে করে না, তখন আসলে কাজ করতে ইচ্ছা করে যে আমার টাকা আসবে। তো এটা একটা হচ্ছে মানে ট্র্যাপ আর কি। সো এটা আসলে আমার যেটা মনে হয় যে যাদের ফ্যামিলি সাপোর্ট আছে, ইনকাম করাটা জরুরি না, তাদের আসলে স্টুডেন্ট লাইফে আর্নিং এর দিকে না যাওয়াই ভালো। তখন আসলে রেজাল্টের নেশা থেকে টাকার নেশা হয়ে যায় রাইট। বেশি। জি। তো যাদের একেবারেই এমন বিষয় যে না ফ্যামিলি সাপোর্ট দিতে পারছে না দরকার, তারা হয়তো টুকটাক করতে পারে, জাস্ট হচ্ছে লিভিং এক্সপেন্সটা আনার জন্য, কিন্তু তার চেয়ে বেশি না। হ্যাঁ, বাকি সময়টা আসলে লার্নিংয়ে দেওয়া উচিত। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। এটা অ্যাকচুয়ালি বেশ ভ্যালুয়েবল অ্যাডভাইস। কারণ আমি আমার আশেপাশে অনেক স্টুডেন্টসদেরকে দেখেছি এরকম যে হয়তোবা তারা একটা টাইমে প্রপারলি ইউনিভার্সিটিটাই শেষ করেনি। ইউনিভার্সিটি ড্রপ আউট আমরা যাদেরকে বলি। এবং আমরা আশেপাশে অনেক এক্সাম্পলও দেখি না যে হয়তোবা মার্ক জাকারবার্গ চিন্তা করি বা আরও অনেক অনেক এরকম ফেমাস পার্সোনালিটি দেখি যে তারা পুরোপুরি পড়াশোনা শেষ না করে এখন তারা ফেমাস। কিন্তু কথা হচ্ছে তারা তো এক্সেপশনস। রাইট। যেটা আমরা বলি যে এক্সেপশনস ক্যানট বি এক্সাম্পলস। তাদেরকে আমরা উদাহরণের দৃষ্টিতে দেখা উচিত না। আমাদের দেখা উচিত যে জিনিসটা প্রপারলি সব কিছু কমপ্লিট করে, এবং ওয়াই নট বোথ, যে আমার কেন একটাকে স্যাক্রিফাইস করে আরেকটা করতে হবে, ওয়াই নট বোথ। কারণ আস্তে আস্তে করে তো ওই রিলেটেড এক্সাম্পলসও তো অনেক আছে যারা প্রপারলি পড়াশোনা শেষ করে সেইভাবে তারা সাকসেসফুল হয়েছে। সো সেই ক্ষেত্রে আমি বলি, আমি যদি একটু ক্যারিয়ার ওয়াইজ কিছু কথা বলি, দর্শকেরা অনেকেই শুনে কিন্তু এটাতে অনেক অবাক হবে। এবং আমিও যখন এটা জানতে পেরেছি তখন আমি এইরকম একজন মানুষের সাথে কথা বলবো যে এটাতেও আমি নিজেকে অনেক ব্লেসড ফিল করেছি। কারণ 2013 সালে আপওয়ার্কে আপনি ছিলেন টপ 5% ফ্রিল্যান্সারদের মধ্যে একজন, এবং এর পাশাপাশি আপনি দেখেছি যে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড, এটাও আপনি পেয়েছেন এরও আগে। সো এই সাফল্যের শুরুটা কিভাবে হলো জানতে চাই। আচ্ছা, আমি হচ্ছে 2011 লাস্টে হচ্ছে আমার বিএসসি ইঞ্জিনিয়ারিংটা শেষ হয়, এবং 2012তে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং শুরু করি। তখন রুবিয়ন রেলসে কাজ করতাম। তো শুরুটা হয়েছিল আমার হচ্ছে ছোট্ট একটা কাজ দিয়ে, মানে আপওয়ার্কে তখন ওডেক্স নাম ছিল। তো ওডেক্সকে একটা $50 একটা ছোট কাজ, রুবিয়ন রেলসের একটা অ্যাপ্লিকেশন সার্ভারে ইনস্টল করে দিতে হবে। সো সেইটা দিয়ে আমার শুরু। তো এরপর আরেকটা সেম কাজটাই সেকেন্ড আরেকটা কাজ পাই, সেটাও $50 ছিল। তো এর পরের কাজটাই ছিল $15 পার আওয়ারে, আওয়ারলি বেসড একটা কাজ। তো সেখান থেকে শুরু হয়ে আস্তে আস্তে হচ্ছে কয়েক মাসের মধ্যে সেটা বাড়তে বাড়তে $25-30 চলে যায় ঘন্টা হিসেবে। তো তখন আসলে ব্যাচেলর ছিলাম, একা থাকতাম, তখন লং টাইম কাজ করতে পারতাম। এবং যেহেতু প্রচুর পরিমাণে কাজ ছিল, যেই কারণে হচ্ছে 1 বছরের মধ্যেই 2013তেই আসলে একটা সার্টিফিকেট পাই যে পুরা ওয়ার্ল্ডের টপ 5% ফ্রিল্যান্সারদের মধ্যে আমি আছি আর্নিংয়ের দিক থেকে। এবং 2014তে আসলে আমি বেসিসের অ্যাওয়ার্ডটা পাই, যেটা ছিল ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে পুরা বাংলাদেশের মধ্যে যারা ভালো করছে তাদের মধ্যে একটা অ্যাওয়ার্ড ছিল, হচ্ছে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড। এই তো। অফকোর্স, না এগুলো শুনে বেশ ইন্সপায়ারিং। কারণ আমরা যদি রাইট নাও এই 2025 সালে এসেও যদি আমি বলি কেউ স্টার্টিংয়ে এই $15 পার আওয়ার পাবে, বা আস্তে আস্তে করে কয়েক মাসের মধ্যেই এটা আওয়ারলি, বাই দ্য ওয়ে এটা কিন্তু প্রজেক্ট বেস না। কারণ প্রজেক্ট বেস কাজ করতে গেলে তো আমি বুঝেছি যে অনেক রিভিশনস আসলে অনেক বেশি টাইম লেগে যেতে পারে, আরও অনেক অনেক আওয়ার্স দিতে হতে পারে। বাট 1 ঘন্টায় আপনি বাসায় বসে একটা কোনো কাজ করছেন, $15, $25, $30 এভাবে করে করে আপনার বেরিয়ে যাচ্ছে মাসের পর মাস। এটা কিন্তু অনেক ইন্সপায়ারিং। এবং আমি যারা রাইট নাও এই ভিডিওটা দেখছেন এদের মধ্যে এটাও বলে থাকি যে এই যে আপনি স্টার্টিংয়েই $15, $25, $30 করে করে যে আর্ন করছেন মাসের পর মাস, আপনি যে এটা অ্যামাউন্টটা বাড়িয়েই দিচ্ছিলেন, এরকম একটা ফেজে ছিলেন। রাইট নাও যে ফ্রিল্যান্সিং করে তাদের ক্ষেত্রে এটা কতটুকু সম্ভব আপনার মনে হয়? অবশ্যই সম্ভব, যদি আসলে স্কিলটা থাকে। জি। মানে আমি যদি মনে করি যে আমার স্কিলটা এমন যে আমি অন্যদের চেয়ে বেটার, এবং সেইটা যদি প্রুফ করতে পারি আমি ক্লায়েন্টের কাছে, ক্লায়েন্ট কখনোই টাকা দিতে বা ডলার দিতে কার্পণ্য করবে না। কারণ একটা জিনিস আমরা মনে করি যে বাইরের দেশের ক্লায়েন্টরা মনে হয় কম টাকার জন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসে। এটা আসলে সবসময় ট্রু না। তারা আসে দুইটা কারণে। একটা হচ্ছে তাদের মার্কেট থেকে কম, কিন্তু তাদের মার্কেটে বা তাদের দেশে এই ধরনের টেকনোলজি পারে বা স্কিল পারে এরকম লোকের সংখ্যাও কম, তারা জি। পাচ্ছে না। তো তখন তারা এখানে আসে। তো আমাকে আসলে ওটা প্রুফ করতে হবে যে তুমি যে কোয়ালিটি চাচ্ছ সেটা আমি ডেলিভার করতে পারবো, বাট আমাকে এটা দিতে হবে। আমি এখানে একটা ছোট একটা গল্প বলি। এটা মেবি হচ্ছে 2015-র দিকে।
একটা এরকম একটা জব আসে যেখানে আমি অ্যাপ্লাই করি আপওয়ার্কে। তখন হচ্ছে ক্লায়েন্ট হায়ার করে 4 জনকে, আমি প্লাস হচ্ছে বাকি 3 জন ছিল ইন্ডিয়া থেকে। আচ্ছা। একমাত্র আমার ছিল হচ্ছে তখন আমি বিড করেছিলাম $36 পার আওয়ার, আর বাকি যে ইন্ডিয়ান 3 জন ছিল তাদের 25-এর নিচে, মানে 18, 20, 25 এরকম রেঞ্জে ছিল। তো 4 জনকে সে হায়ার করছে জাস্ট টেস্ট করার জন্য, হ্যাঁ, এবং সে পে করবে। প্রত্যেকটাই একটা করে টেস্ট টাস্ক দিছে যে এটা তোমরা কোড করবা, এটার উপরে বেস করে আমি একজনকে হায়ার করব। সো এটাই অনেক ইন্টারেস্টিং ছিল। তো এটা হচ্ছে ওই টেস্ট টাস্কটা করতে আমার অ্যারাউন্ড 20 আওয়ার্সের মতো লাগে আর কি। সো এটার পেমেন্ট কিন্তু আমি পাইলাম। তাহলে আপনি ওই 20 আওয়ার্স 20 ইন্টু 36 সেই অ্যামাউন্টটাই পেয়েছেন? হ্যাঁ, সেই অ্যামাউন্টটা তো আমি পাইলাম টেস্ট আচ্ছা। দেওয়ার জন্য। প্লাস হচ্ছে এই যে বাকি যে 3 জন তারাও কিন্তু কাজটা করছে, তারা 20-30 ঘন্টাও নিছে অনেকে। সো সব মিলে অ্যারাউন্ড $2000 কিন্তু ক্লায়েন্ট শুধু পে করছে টেস্ট করার জন্য। আচ্ছা, তো এরপরে হচ্ছে ক্লায়েন্ট আমাকে হায়ার করে। তো হায়ার করার পরে যখন ফার্স্ট মিটিংটা হয় তখন সে আমাকে বলে যে এই 4 জনের মধ্যে একমাত্র আমি পুরা রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারছি, মানে সে যেটা চাইছে এক্স্যাক্টলি সেটা আমি করে দিতে পারছি, সবচেয়ে কম সময় নিছি। প্লাস সে হচ্ছে আমেরিকাতে একজন অনেক বড় মাপের ডেভেলপারের কাছে এই 4 জনের কোড নিয়ে দেখাইছে। সে অ্যাপ্রুভ করছে যে আমার কোডের স্ট্যান্ডার্ডটা সবচেয়ে ভালো এর মধ্যে। তারপরে সে আমাকে হায়ার করছে। তো এটা জানার পর মনে হলো যে এই যে কোয়ালিটির যে বিষয়টা আসছে, এটা আসলে যখন ইনশিওর করা যাবে তখন আসলে এই টাকার অ্যামাউন্টটা ম্যাটার করে না। ওয়াও! এটা আসলে খুবই ইন্সপায়ারিং একটা স্টোরি। আমরা না অনেকে এটা করি, স্কিল কোনো রকমভাবে একটা শিখে তাড়াতাড়ি আমরা আর্নিং করার জন্য ফ্রিল্যান্সিং যে ডিফারেন্ট সাইটসগুলো আছে সেগুলোতে আমরা ওপেন করে ফেলি গিগ। হয়তোবা আমরা দেখি যে যখন আমাদের কাজ মন মতো হচ্ছে না বা আমাদের পোর্টফোলিওটা আমরা ইনাফ স্ট্রং দেখাতে পারছি না, তখন ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করছে না এবং তখন আমরা দোষ দিই যে না, আমি তাহলে করে কোনো লাভ হলো না, আমার এখানে অপরচুনিটি নেই। বাট যেভাবে করে আপনি বললেন যে আসলেই ব্যাপারগুলো সেম, এবং হয়তো অনেক জায়গায় কম খরচের ব্যাপারটা তারা চিন্তা করছে, বাট কোয়ালিটিই তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে তো এটা আরও বেশি ইম্পর্টেন্ট অবশ্যই। ফ্রিল্যান্সিংয়ে স্টেবল হতে কিন্তু যেভাবে আমি বললাম যে অনেকেই হিমশিম খায়, শুরুর দিকে তারা ভাবে যে মাসের পর মাস আমি ওপেন করে রেখেছি কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে মেসেজ দিচ্ছে না বা আমিও কোনো ওয়ার্ক সেভাবে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আপনি নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করলেন এবং আপনি কি অ্যাডভাইস দিবেন নিজেকে কম সময়ে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়? আচ্ছা, আমি তাহলে এই প্রশ্নের উত্তরের জন্য একদম শুরুতে কিভাবে হচ্ছে আমি বিট করেছি, কিভাবে কাজ পেয়েছি সেই বিষয়গুলো বলি। জি প্লিজ। আচ্ছা, শুরুর দিকে আমি যেটা করতাম 2012-র কথা বলতেছি, তখন আসলে মানে অ্যাডভাইস পাবো কারো কাছে এরকম কেউ ছিল না। সো আমি নিজে থেকে কিছু কাজ করেছি। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে কাভার লেটারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি। সো কাভার লেটারে প্রথম লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা যখন বিড করি ক্লায়েন্ট তখন একটা লিস্ট দেখতে পায়। তো সেইখানে আমাদের সময়ে একটা জব আসার 1 ঘন্টার মধ্যে 50 থেকে 100 বিড পড়তো। তো ক্লায়েন্ট এতগুলা বিটের কাভার লেটার কখনোই পড়বে না। সে প্রথম লাইনটা দেখবে স্ক্রল করার সময়, এই লাইনটা যদি ভালো লাগে তাহলে সে ঢুকবে। সো তাকে আমি ঢুকাইলাম কাভার লেটার পড়ার জন্য। এরপর কাভার লেটারটা সে পড়বে, পড়ে যদি তার কাছে ভালো লাগে তাহলে সে কন্ট্যাক্ট করবে, নাহলে করবে না। সো কাভার লেটারটাই সব। তো কাভার লেটারে আমাকে এমন কিছু দিতে হবে ক্লায়েন্ট যাতে বাধ্য হয় আমার সাথে কমিউনিকেট করতে। সো এখানে আরেকটা বিষয় বলি যে কোয়ালিটি ওভার দ্য কোয়ান্টিটি। অনেকেই মনে করতো যে আমি হয়তো 50টা 100টা বিট করবো তাইলেই আমি কাজ পেয়ে যাবো। বিষয়টা সেটা না। আমি সবসময় মনে করতাম আমি একটা বিট করবো, ওই কাজটা আমাকে পাইতে হবে, হ্যাঁ, বা 2টা বিট করবো, ওই কাজগুলোই আমাকে পাইতে হবে, একটা পাইতে হবে, এরকম ছিল। তো আমি যেটা করতাম, আমি জব ডেসক্রিপশনটা পড়ার পর, যেহেতু সফটওয়্যার রিলেটেড, সো ওই ধরনের মানে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে থাকলে ওই ধরনের ওয়েবসাইট নিশ্চয়ই থাকে 90% কেসে, হয়তো 10% কেসে নতুন আইডিয়া সেটা থাকে না। তো আমি রিলেটেড ওয়েবসাইটগুলো খুঁজে বের করতাম, সেখানে কী কী ফিচার আছে সেগুলো জানার চেষ্টা করতাম। কারণ ক্লায়েন্ট হয়তো 10টা রিকোয়ারমেন্ট দিছে, সেখানে আরও কিছু হিডেন রিকোয়ারমেন্ট আছে যেটা ক্লায়েন্ট তার জব ডেসক্রিপশনে লেখে নাই, কিন্তু এগুলো আসবে আমি জানি। সো সেগুলো আমি বের করতাম। বের করার পরে আমি একটা এক্সেল শিট তৈরি করতাম, সেখানে প্রত্যেকটা ফিচার আমি ব্রেকডাউন করে করে লিখতাম। লেখার পর প্রত্যেকটা ফিচারের পাশে লিখতাম এটা করতে টেন্টেটিভ কত আওয়ার্স সময় লাগতে পারে এবং আমার আওয়ারলি রেট কত। সো টোটাল আওয়ার্স এত, আমার রেট এত, সো তোমার এস্টিমেটেড কস্ট এটা আসতে পারে। বাট এটা রাফ, আমি কখনোই ফিক্সড অ্যামাউন্টে কাজ করি নাই, সেটা বললাম যে আমি সবসময় হচ্ছে আওয়ারলিতে কাজ করতাম। সো আমি কি করতাম, তাকে বলতাম যে এটা রাফ এস্টিমেশন, বাট এটা 10-20% ভ্যারি করতে পারে। আল্লাহর রহমতে আমার এই জিনিসটা হইতো যে আমি যে এস্টিমেট করতাম ম্যাক্সিমাম টাইম সেটা ম্যাচ করতো। আপনি যেটা এস্টিমেশনটা দেখালেন এটা কি আপনি ডাইরেক্টলি কভার লেটারে শো করে দিতেন? এক্স্যাক্টলি, কভার লেটারে আমি আপলোড করে দিতাম এক্সেল শিটটা।
আমি জবটা পাই নাই, আমি বিট করতেছি কিন্তু বিট ফেজে আছি। সো আমি একটা জবে বিট করার জন্য কি পরিমাণ সময় নিলাম সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয়। কারণ আমার টার্গেট ছিল আমি একটা অ্যাপ্লাই করবো, ওটাই আমাকে পাইতে হবে। আচ্ছা, তারও আগে একটা জিনিস আমি মিস করছি, এটা বলে নিই। আমি যখন জব খুঁজতাম যে আমি কোনটা বিট করব, রাইট, এটাও তো ইম্পর্টেন্ট, যেহেতু আমি একটাই পাইতে চাচ্ছি। তো আমি যেটা করতাম যে আমি ওইখানে যেই জবগুলো আমার স্কিলের সাথে পুরাপুরি ম্যাচ করবে, মানে আমি এই কাজটা করার জন্য কখনোই আটকাবো না, আমি সবগুলা জিনিস আমি পারি, শুধু ওইটাই আমি বিট করতাম। কিন্তু আমি অনেকের মধ্যেই দেখি যে যে কোনো একটা জব পাইলেই সে বিট করে, হ্যাঁ। পুরাটা পড়েও দেখে না। তো এইটা আমি কখনোই করতাম না। সো জব সিলেকশন একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এবং সেই সাথে ওই রিলেটেড কাজ আমার পোর্টফোলিওতে আছে কিনা সেটাও দেখা জরুরি। কারণ ক্লায়েন্ট তো অবশ্যই জানতে চাইবে যে তুমি এই ধরনের কাজ যে আসলেই পারো তার প্রমাণ কি। আচ্ছা, দেন হচ্ছে আমি এই যে এস্টিমেশনটা করলাম, এইটা আমি ওখানে আপলোড করে দিলাম, এবং কভার লেটারে যেটা বললাম ফার্স্ট লাইনটা ওইভাবেই লিখতে হবে যে আমি আসলে এই ধরনের কাজ করছি, আমার এক্সপিরিয়েন্স কি সেগুলোও লিখতে হবে। এখন ক্লায়েন্ট যখন এটা পড়বে এবং এস্টিমেশনটা দেখবে, আমি ওই সময় মোটামুটি নিশ্চিত যে 100 জনের মধ্যে মনে হয় আমি একজনই থাকবো যে এস্টিমেশনটা দিচ্ছি। আচ্ছা, তখন সে দুইটা জিনিস পাবে। একটা হচ্ছে আমি যে আসলেই কাজটা বুঝতে পারছি, যেহেতু আমি স্পেসিফিক ব্রেকডাউন করছি যে প্রত্যেকটা টাস্ক কী হইতে পারে, কী কী ফিচার থাকতে পারে। সো এইটা তাকে একটা কনফিডেন্স দিবে যে আমি এই জিনিসটা সম্পর্কে জানি। নাম্বার 2 হচ্ছে সে একটা কস্ট এস্টিমেশন পেয়ে গেল, যে তার এটা কত সময় লাগতে পারে প্লাস কত খরচ হইতে পারে। এবং আমি তাকে বলেও দিলাম যে আমি কবে কাজটা শুরু করতে পারবো এবং টেন্টেটিভ টাইমটা কতদিনের মধ্যে আমি তোমাকে এটা ডেলিভার করতে পারবো। তো তখন সে আমার সাথে কেন কন্ট্যাক্ট করবে না? আসলেই মানে সব কিছুই দিয়ে দিলেন সেখানে। সে জাস্ট দেখে তো অবাক হয়ে যাওয়ারই কথা, তাই না? যেমন আমি জাস্ট যদি কোনো একটা কাজে বলি যে আই জাস্ট নিড দিস সফটওয়্যার, এবং আপনি সেই সফটওয়্যার বানাতে কতক্ষণ লাগবে, আপনার নিজে কত ঘন্টা দিবেন, পার ডে কত ঘন্টা দিবেন, সব কিছু অ্যাকচুয়ালি যে এইভাবে যে রিসার্চ করছেন, এভাবে যে চিন্তা করছেন, আই এম অলসো ভেরি কিউরিয়াস যে আপনি এই আইডিয়াগুলো পেলেন কোথা থেকে? এটা আচ্ছা, এটা একটা বিষয় হচ্ছে আমি সবসময় সব কিছু ডকুমেন্টেড করাটা পছন্দ করি। জি। আমার গুগল ড্রাইভে যদি যান দেখবেন যে আমি যে এই ফ্রিল্যান্সিং করেছি 2012-তে, তখন যে ক্লায়েন্টকে আমি এস্টিমেশন দিছি সেটা এখন পর্যন্ত আমার কাছে আছে। এবং আমি যে কাজ করছি সেখানে যে কাজের যে আমি যখন কাজ করি, ধরেন একটা পার্সোনাল প্রজেক্টে আমি কাজ করতেছি, সেটাও আমি এস্টিমেট করি। এবং যখন আমি রিয়েলি কাজটা করি, মানে কোড করি বা চিন্তা করি, সেটাও আমি একটা এক্সেল শিটে, মানে গুগল শিটে লিখে রাখি যে আমি অমুক তারিখে এত ঘন্টা সময় দিছি আমার পার্সোনাল প্রজেক্টে। এবং আমি সাপোজ একটা প্রজেক্ট যদি আপনাকে দেখাই যে এই প্রজেক্টটা আমি বানাইছি, আমি স্পেসিফিকলি বলে দিতে পারবো যে এটা আমার 60 আওয়ার্স টাইম লাগছে। তো এটা আমি পছন্দ করি, এটা আমার মধ্যে আছে এই হ্যাবিটটা যে আমি এটা সবসময় রাখতে পছন্দ করি। সো ওই জিনিসটা থেকেই আসছে আর কি, যে ঠিক আছে এটা তো আমি ক্লায়েন্টকেও দিতে পারি। হ্যাঁ, তো এছাড়াও হচ্ছে আমি বেশিরভাগ জিনিস লিখে রাখি। আমি কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে আমি যে জিনিসগুলো নন ইম্পর্টেন্ট এগুলো ভুলে যাই। তো যেটা লিখে রাখা যাবে সেটা কেন মনে রাখবো? সো গুগল ড্রাইভে আমার সবকিছু লেখা। আসলেই মানে ইন আ ওয়ে মনে হচ্ছে যে যেটা লিখে রাখা লাগবে সেটা কেন ভুলে যাবো, তার মানে কি উনি খুব তাড়াতাড়ি ভুলে যায়? নো, শুধু শুধু আমাদের ব্রেনে Right. লোড দিয়ে কী লাভ, মানে র্যামে রেখে কী লাভ, তাই না? Exactly. যদি আমাদের এখানে এটা লেখাই থাকে, ডকুমেন্টেশনেই থাকে, তখন আপনি আপনার ব্রেনটা অন্য যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে সেগুলোতে ফোকাস করলেন। এবং রাইট নাও আমাদের এত ডিফারেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস চলে আসছে, আমাদের ডিভাইসেস চলে আসছে, আমরা ইভেন ফোনেও তো কত কিছু আমরা নোট ডাউন করে Exactly. রাখতে পারি, আমাদের রুটিন থেকে শুরু করে কী কী লাগবে, রিমাইন্ডার সবই। সো শুধু শুধু আমি ব্রেনকে ওইটা প্রেশারটা দিব না। সো আই থিঙ্ক এটা অনেক এক্সিলেন্ট একটা টিপ রাইট নাও যারা দেখছেন, যারা স্টুডেন্টস আছেন, যারা হয়তো বা কোনো একটা জবে আছেন, আমাদের সবারই ডেইলি লাইফে অনেক অনেক কাজ। সো আমরা শুধু শুধু নিজেদের ব্রেনকে তেমন একটা ফোকাস না দিয়ে বা এত ফোর্স না করে আমরা সেই টুলসগুলো ইউজ করে ফেললেই হয়। Exactly. সো থ্যাংক ইউ, এটা অনেক ইন্টারেস্টিং একটা স্ট্র্যাটেজিও আপনি বলে দিলেন। আপওয়ার্কে বিট করার অনেক মানে ভেরি ভ্যালুয়েবল একটা স্ট্র্যাটেজি আমি বলবো। আমরা অনেকে যে ফ্রিল্যান্সিংয়ের কোর্স টোর্স আছে না, সেগুলো যখন আমরা করি, ইভেন সেখানেও কিন্তু এই স্ট্র্যাটেজিসগুলো বলে দেয় না। সো দ্যাট ওয়াজ ভেরি গুড। আমরা যদি এরপরে আসি যে আপনি যে প্রোগ্রামিংয়ের কথা বলছেন আপনার থ্রু আউট ইউর এন্টায়ার ক্যারিয়ার, অবশ্যই কারোর লাইফেই কিন্তু ক্যারিয়ার একেবারেই যে স্মুথ যায় এটা আমরা কখনো বলবো না। আমরা আপনার অনেক অ্যাচিভমেন্টস সম্পর্কে জানলাম, এখন একটু চ্যালেঞ্জেস সম্পর্কে জানতে চাই। আপনার প্রোগ্রামিং জীবনে সবথেকে চ্যালেঞ্জিং ফেজ কোনটা ছিল? আচ্ছা, সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল হচ্ছে 2018-তে। সো এই সময়টাতে যেটা হয়, আমি আসলে তার আগে কিছু ফিক্সড ক্লায়েন্টের কাজ করতেছিলাম। তখন হচ্ছে আমি ওডেস্কে বা আপওয়ার্কে কাজ করতেছিলাম না। সো লং টাইম কাজ না করার কারণে মাঝখানে যখন ওডেক্স এবং ইল্যান্স মার্চ হয়, জি। তখন আমার যে প্রোফাইলটা ছিল ওডেস্কে সেটা হারিয়ে ফেলি। তো যেহেতু আমি অনেকদিন ইনঅ্যাক্টিভ ছিলাম, তো আমি এটা চেকও করি নাই যে আমার প্রোফাইলের কী অবস্থা। পরবর্তীতে আমি আপওয়ার্কে নতুন একটা প্রোফাইল করি।
18-তে, তখন যেটা হয় যে কাজ পাওয়ার ফ্লোটা কমে যায়, যেহেতু প্রোফাইল নতুন, প্লাস হচ্ছে তখন কম্পিটিশনটা অনেক হাই হয়ে গেছে। তো তখন অনেক বেশি ফ্রিল্যান্সাররা মার্কেটে চলে আসছে, তো সবাই বিট করে, তখন কাজ পাওয়াটা একটু কমে গেছে। তখন আমার কাছে মনে হলো, আমি ফিল করলাম যে আসলে ফ্রিল্যান্সিং একটা স্টেবল ক্যারিয়ার হইতে পারে না, এটার আপস অ্যান্ড ডাউন থাকবেই। হ্যাঁ, এমনও হইতে পারে যে আমি যখন অসুস্থ হবো তখন আমার ইনকামের কি হবে। সো এইরকম একটা প্রবলেমের মধ্যে দিয়ে তখন আমি যাচ্ছিলাম, কিন্তু কখনোই হতাশ হইনি। কারণ একটা বিষয় এখানে চলেই আসে যে আমি সবসময় ফিল করতাম, যেমন আমার বাবা মা আমার সাথে থাকতেন, এখনও আমার মা আছেন। তখন আমি বিয়ে করেছি আমি 2014-তে। সো আমার ফ্যামিলি আছে। সো তখন আমি ভাবতাম যে এতগুলো মানুষের রিজেক্ট যেহেতু আমার মাধ্যমে আসে, তো আল্লাহ নিশ্চয়ই আমাকে এমন কোনো বিপদে ফেলবেন না যেটা আমি ক্যারি করতে পারবো না। জি। সো এই জিনিসটা ছিল, এই বিশ্বাসটা ছিল। তো তখন হচ্ছে আমার একটা পুরানো ক্লায়েন্ট, যার কাজ আমি হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে করতাম, সেই ক্লায়েন্টকে আমি নক দেই যে তাদের কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি আছে কিনা রিমোট জবের জন্য। তখন তারা আসলে বলে যে হ্যাঁ, তারা এক্সপ্যান্ড করতেছে, তারা হচ্ছে ডেভেলপার নিতে চাচ্ছে। তো তখন সেখানে আমার রিমোট জবটা হয়ে যায়। তো সেখান থেকে আসলে এখনো সেই কোম্পানিতেই আছি। হুম, এটাই আসলে রিজিক যে আপনি কিভাবে সেই কোম্পানিটাকেই সিলেক্ট করলেন। কেন? Right. আপনি তো মাঝে আরো অনেক, অনেক জায়গায় কাজ করেছেন। সো অন্যদেরকে না করে কিভাবে ওনাকেই আপনি নক দিলেন। আবার ওই মোমেন্টে ওনারই একটা ভ্যাকেন্সি ছিল না? তো এগুলো কিন্তু আমরা মিরাকল বলে থাকি, অনেক আকস্মিক বিষয় আমরা এগুলো বলে থাকি, বা আমাদের রিয়েল লাইফেও কিন্তু এরকম অনেক, অনেক মিরাকলসই হতে থাকে। যেমন আমরা প্রত্যেকজন মানুষই আমরা যখন ক্যারিয়ার নিয়েও চিন্তা করি, হয়তোবা ছোটবেলায় ভেবেছিলাম একটা কিছু হব, হয়ে গিয়েছি এখন আরেকটা। মেবি সেটা আমার ভাগ্যে লেখা ছিল না, এবং একটা ভালো কারণেই লেখা ছিল না। সো দিন শেষে আমাদের সেই পজিটিভ মেন্টালিটি নিয়েই অবশ্যই আগানো উচিত। এবং ফ্রিল্যান্সার্সদের জন্য আপনি যেভাবে বললেন, যেহেতু কাজটা টেম্পোরারি এবং আমরা অলওয়েজ একটা অনগোয়িং ক্যাশ ইনফ্লো আমরা পাচ্ছি না, আই থিঙ্ক এই পজিটিভ মাইন্ডসেটটা তাদের জন্য আরও জরুরি। আপনার কাছে কি মনে হয় রাইট নাও ইন 2025 যারা ফ্রিল্যান্সার্সরা আছেন, তাদের মধ্যে সবথেকে বড় ভুলটা তারা কি করে থাকেন? আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আসবে। প্রথমটা হচ্ছে যে এখন যারা শিখতেছে তাদের মধ্যে সমস্যা হচ্ছে তারা অনেক কিছু শিখতে চায়। আজকে একটা শুরু করলো, ১ মাস শেখার পরেই মনে হইলো যে না, এটার ডিমান্ড কম, আরেকটা ডিমান্ড বেশি, ওটাতে ইনকাম বেশি, তাহলে ওটা শুরু করি। সো সে কোনোটাই ভালোভাবে শিখতেছে না। সো অনেক কিছু শিখতে চাচ্ছে কিন্তু কোনোটাই হচ্ছে না। তো এটা একটা সমস্যা। আর যারা শিখে ফেললো, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে আসলো, তারা যেমন কাজ না পেয়ে হতাশ হয়ে যায়। সো এইটাও হওয়া যাবে না, কারণ এখন যেহেতু কম্পিটিশন বেশি, অনেক বেশি অ্যাপ্লিকেশন করার পরে যেয়ে কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সো ধৈর্যটা রাখতে হবে, এবং পাশাপাশি আমি যেটা বললাম যে এক্সেপশনাল হইতে হবে। তো কাভার লেটার থেকে শুরু করে, পোর্টফোলিও থেকে শুরু করে সব জায়গায় একটা প্রফেশনাল টাচ তৈরি করতে হবে। জি। সো এইটা একটা বিষয় আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে, শুরুতে ফ্রিল্যান্সিং করা ভালো। কেন? কারণ ফ্রিল্যান্সিং করার সময় ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের কাজ করা হয়। সেখানে অনেক বেশি রিকোয়ারমেন্ট ভ্যারি করে। সো অনেক কিছু শেখা হয়, এবং যেহেতু নিজে নিজে সেই কাজগুলো করতে হয়, নিজে নিজে সলভ করতে হয়, সো অনেক বিষয় সম্পর্কে তার আইডিয়া তৈরি হয়, যেটা জব করলে হয় না। কারণ জব করার ক্ষেত্রে তাকে নির্দিষ্ট একটা প্রজেক্টে কাজ করতে হবে, এবং সেই প্রজেক্টে তাকে হয়তো নির্দিষ্ট একটা কাজ করতে দিচ্ছে, সে পুরো প্রজেক্টের সম্পর্কে তার ধারণা থাকে না অনেক সময়। তো সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করলে এই বিষয়গুলা ভালো হয়। কিন্তু লং টাইম ফ্রিল্যান্সিং টাকে ধরে রাখাটা সবার জন্য না। তো আমার মনে হয় যে আস্তে আস্তে কোনো একটা ফিক্সড ক্যারিয়ারের দিকে যাওয়াটাই ভালো। ওকে। সো এটাও অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার যে কাজ করতে, করতে শেখা। সো সেই ব্যাপারটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি অটোমেটিক্যালি, বা আমরা বিজনেসের ভাষায় যে অন দ্য জব ট্রেনিং এটা Right. বলে থাকি। ইন আ ওয়ে এই ব্যাপারটাও কিন্তু হয়ে যাচ্ছে। আপনি যে আরেকটা সেকেন্ড পয়েন্টে ক্লায়েন্ট কমিউনিকেশনের কথাটা বললেন, আমি এই ব্যাপারটাই দেখেছি অনেক ফ্রিল্যান্সার্সরা কিন্তু শুরুর দিকে স্ট্রাগল করে। Right. কারণ কিছু মেসেজেসের পরে ক্লায়েন্টরা সাধারণত আমাদের সাথে একটা কল দিতে চায়। একটা Zoom, Google Meet বা এরকম কোনো একটা কলে তারা যখন কথা বলে, কমপ্লিটলি সাধারণত তারা ইংলিশ ভাষায়ই কথা বলে। তখন ভাষাগত দিক দিয়ে কিন্তু আমরা বলবো একটা প্রবলেম তারা ফেস করে। এবং আমরা একটা প্রচলিত মিথ দেখতে পাই যে অনেক ক্ষেত্রে আমরা ভাবি যারা টেক পিপল আছে তারা কিছুটা ইন্ট্রোভার্ট হয়, এজন্য হয়তো বা তাদের কমিউনিকেশন স্কিলস তেমন একটা টপ নচ নয়। এই নিয়ে আপনার কি মতামত? এক্স্যাক্টলি। আমরা যখন বাইরের কাজ করব, বিশেষ করে সেটা হোক ফ্রিল্যান্সিং অথবা রিমোট জব, সো আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন করতেই হবে। সো ইংলিশে দখল থাকতে হবে, এটার বিকল্প নাই। কিন্তু ইংলিশে অনেক বেশি এক্সপার্ট হইতে হবে, অনেক বেশি ফ্লুয়েন্ট হইতে হবে তা না। এখানে বিষয়টা ইম্পর্টেন্ট কখন, আমার লিসেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট যেটা বলবে সেইটা যাতে আমি পুরোপুরি বুঝতে পারি।
কারণ এইটা যদি আমি না বুঝি, আমি অনেক ভালো কোডার, অনেক ভালো প্রোগ্রামার হলেও লাভ নাই, কারণ আমি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবো না। ক্লায়েন্ট কি বলছে সেটা তো আমি বুঝিই নেই, আমি করবোটা কি? সো লিসেনিংটা বেশি বেটার হইতে হবে। স্পিকিংটা তার চেয়ে একটু কম হলেও সমস্যা নাই, কারণ যখন ফরেনার কেউ আমাদের সাথে কথা বলে, সে এক্সপেক্ট করে যে আমি ভাঙা ভাঙা ইংলিশ বলবো। আমি যত ভালো ইংলিশই বলি না কেন, সেটা তার কাছে কিন্তু ভাঙা ভাঙাই হবে। সো সে বুঝে নিবে, আমি কোনোভাবে তাকে বুঝাইতে পারলেই হলো যে আমি আসলে কি বলতে চাচ্ছি, এটুকু পারলেই চলবে। বাট লিসেনিংটা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। সো ইংলিশের গুরুত্বটা আগে থেকেই দেওয়া উচিত। এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় বলবো যে ইউনিভার্সিটি লাইফে যখন আমরা প্রোগ্রামিং শিখছি, আমি কখনোই বাংলা বই পড়ি নাই। আমি অলওয়েজ হচ্ছে ইংলিশ বই পড়েছি। যেহেতু ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়াম, সো আমাদের সব সাবজেক্টেই ইংলিশ, বাট জি। প্রোগ্রামিংয়ের যেহেতু বাংলা বই অ্যাভেলেবেল ছিল, অনেকেই বাংলা বই পড়ে। সো কেন আমি ইংলিশ পড়তে বলতেছি, কারণ আমি যখন জব লাইফে কাজ করব, তখন আমি রিকোয়ারমেন্টটা পড়বো ইংলিশে, আমাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিবে ইংলিশে, ক্লায়েন্ট কথা বলবে ইংলিশে। সো আমাকে প্রোগ্রামিংটা ইংলিশেই শিখতে হবে, তাইলে আমি হচ্ছে দুইটার সাথে একটা রিলেশন তৈরি করতে পারবো। সো এই জিনিসটা প্লাস হচ্ছে তার ইংলিশ শেখার যে ক্যাপাবিলিটি, এটাও তার বাড়তেছে। সো আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর লিসেনিংয়ের জন্য এখন তো অনেক ধরনের সুযোগ আছে। তারপরে যদি স্পোকেনের কোর্স করে ফেলা যায়, বিশেষ করে হচ্ছে এসএসসির পরে যে সময়টা থাকে, ওই সময় যদি একটা ইংলিশ স্পোকেন কোর্স করে ফেলা যায় তাহলে আরও ভালো। আমি যেটা করেছিলাম আর কি। ও আচ্ছা। সো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা অনেকেই ফ্রিল্যান্সিংয়ে যাব, কিন্তু এই ব্যাপারটাও যে আমরা মাথায় রাখতে হবে, এটা কিন্তু অনেকের খেয়ালই থাকে না। যে দিন শেষে আপনি তো কথা বলবেন এমন একজনকে, একজনের সাথে যার ইংলিশই হচ্ছে তাদের মাতৃভাষা। সো সে যেই লেভেলে কথা বলবে, সেই লেভেলটা হয়তো বা আমরা বাঙালিরা তেমন একটা ক্লিয়ারলি নাও বুঝতে পারি। এবং আমি যদি আরেকটা ছোট্ট এখানে টিপস বা স্ট্র্যাটেজির মতন করে আমি দেখি, আমি আজকাল অনেক ফ্রিল্যান্সার্সদেরকেই দেখি একদম স্টার্টিংয়ে তারা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে, তারা কিন্তু ক্লায়েন্টের এন্টায়ার কমিউনিকেশনটা এবং আপনি কি চাচ্ছেন বলতে, এটা যদি আপনি চ্যাট জিপিটিকে দিয়েও করান, আই গেস টু সাম এক্সটেন্ট অ্যাটলিস্ট রিটার্ন পার্টটা এখানে কভার হয়ে যায়। Exactly. ভার্বাল পার্টটা তো অবশ্যই মুখে মুখে বলতেই হবে একটা কলের মধ্যে, কিন্তু রিটার্ন পার্টটার টাইমে আপনি কি করতে পারেন, যে লেটসে একটা ক্লায়েন্ট আপনার কাছে এই রিকোয়ারমেন্টস চাচ্ছে এবং আপনার অ্যান্সারটা আপনি জাস্ট বাংলায় টাইপ করে চ্যাট জিপিটিকে সেটা বললেন। চ্যাট জিপিটি আপনার এন্টায়ার কনভারসেশনটা এত সুন্দর করে বলবে যেন আপনি এন্টায়ার ডায়ালেক্টটা তাদের মতো করেই আপনি সেই অ্যান্সারটা সেখানে দিতে পারবেন। সো এই যে এআই এর ইউসেজগুলো যে আমরা বলি, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এআই যেভাবে করে আমরা ভাবি যে মানুষের চাকরি নিয়ে যাচ্ছে বা এমন কিছু, আমাদের মধ্যে অনেকেরই মিসকনসেপশন আছে। ইন আ ওয়ে এআই উল্টা আমি বলবো আমাদের চাকরি বাড়িয়ে দিচ্ছে। এই নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, আপনার কথার সাথে আমি একমত। এআই কিছু কিছু চাকরিতে অবশ্যই প্রবলেম করবে, কিন্তু এআই এর কারণে আসলে অনেক জব বাড়তেছে, এটাও জি। ঠিক। আবার সেই সাথে যাদের আসলে স্কিল আছে, তাদের জব কখনো এআই খাইতে পারবে না আর কি। কারণ স্কিলটা হচ্ছে সবার আগে ইম্পর্টেন্ট। এবং এআই সবার চাকরি খেয়ে দিবে এই পর্যায়ে যাইতে কত সময় লাগবে এটা কেউ জানে না। সো ওইটা নিয়ে এখন টেনশন করার তো সময় নেই। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আগে স্কিল অর্জন করতে হবে, আমার কাজ করতে হবে। এআই যা করে করুক, আমি যেটা করব আমার স্কিল শেখার জন্য প্লাস কাজ করার জন্য এআইকে কতভাবে ইউজ করা যায়। অফকোর্স। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা বিগিনার, যারা কাজ শিখতেছে কিংবা হচ্ছে 1 বছর যাবত কাজ করতেছে, এই ধরনের বিগিনার, তাদের এআই এর উপর হেভিলি রিলাই করা উচিত না। কারণ হচ্ছে তাহলে তার যে চিন্তা করার যে একটা শক্তি, এটা হারিয়ে ফেলবে। রিজনিং পাওয়ারটা কমে যাবে, সে তখন প্রবলেম সলভ নিজে নিজে করতে পারবে না, সবসময় এআই এর হেল্প লাগবে। তো এখন এআই এর হেল্প নিয়ে তো আমি কোড করলাম, আমার চাকরি তো চলে যাচ্ছে, কিন্তু আমার তো চাকরি সুইচ করা লাগতে পারে। 2 বছর পরে যখন আমি ইন্টারভিউ দিতে যাব, তখন তো আমার সাথে এআই থাকবে না, তখন আমি ইন্টারভিউতে কিছুই বলতে পারবো না, কারণ আমি কোনো কিছু তো বুঝে করি নাই, এআই থেকে করছি। সো যেটা করতে হবে যে এআই আমি হেল্প তখনই নিব যখন আমি আটকে গেছি, আমি পারতেছি না। কিন্তু সেটা নেওয়ার পর অবশ্যই বুঝতে হবে যে এই কোডটা কিভাবে কাজ করতেছে, কেন এআই আমাকে এটা দিল, এটা কেন বেটার, এই জিনিসটা বুঝতে হবে। দিন শেষেও আর কি বুঝে বুঝে কাজ করা বা সেই ব্যালেন্সটা রাখা মোস্ট ডেফিনেটলি অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আপনি যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসের সাথে কথা বলা, এই ব্যাপারটাতে যে আমরা আসছি, হার্ড স্কিলস তো অবশ্যই লাগবে, বিকজ দিন শেষে আমরা কিন্তু অনেকবার স্কিলস নিয়ে কথা বলছি থ্রু আউট দিস এন্টায়ার পডকাস্ট। আপনার কাছে কী মনে হয় যে কোন সফট স্কিলগুলো তাদের সাথে কাজ করার সময় আপনার সব থেকে বেশি কাজে লেগেছে? আচ্ছা, সফট স্কিলের মধ্যে তো আসলে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন তো থাকবেই, পাশাপাশি আরও কিছু বিষয় আছে। যেমন হচ্ছে এখানে অনেস্টিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশের অনেক ফ্রিল্যান্সারদের মধ্যেই আমি দেখেছি যে তারা হচ্ছে
এমন কিছু স্কিল শো করে যেটাতে তার আসলে দখল নাই। জি। তো এখন ক্লায়েন্ট সবসময় টেকনিক্যাল নলেজেবল হয় না, তো সে এই টেকনিক্যাল জাজমেন্টটা করতে পারে না, সে তাকে হায়ার করে ফেলে। তো হায়ার করার পর যেটা হয় 60% 70% কাজ করার পর এই ফ্রিল্যান্সারগুলো হারায় যায়, উদাও হয়ে যায়, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন অফ করে দেয়। সো এটাতে তার তো রেপুটেশন নষ্ট হইলই, এটা বাংলাদেশের রেপুটেশনও নষ্ট হয়। কারণ ক্লায়েন্ট মনে করে যে বাংলাদেশের ডেভেলপাররা কাজ করতে পারে না বা শেষ করে না, তারা হারায় যায়, তারা উদাও হয়ে যায়। তো আস্তে আস্তে বাংলাদেশ থেকে তারা সরে যাচ্ছে। তো এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয়। প্লাস হচ্ছে প্রপার কমিউনিকেশন, যে আমি আজকে সিক, আমি কাজ করতে পারতেছি না, কিন্তু আমার ডেডলাইন ছিল। তো এটা দিনের শুরু, আমি যখন মানে পারবো তখনই আমার এটা কমিউনিকেট করতে হবে। ওরা যেটা চায় যে আমি কমিউনিকেশনটা প্রপার করব। আমার সমস্যা থাকতেই পারে। একটা জিনিস আপনি খেয়াল করবেন যে বাইরের দেশে, বিশেষ করে আমেরিকান ক্লায়েন্ট, ওরা হচ্ছে হিউম্যানকে বেশি প্রায়োরিটি দেয়। তো আমি যদি বলতে পারি যে আমি সিক, ওরা এটাকে এত বেশি প্রায়োরিটি দেয়, ওরা কোনো ধরনের প্রবলেমই করবে না। তো আপনাকে সময়টা দিবে, কিন্তু আপনি কমিউনিকেশন করলেন না, আমি কমিউনিকেশন অফ, আমি কিভাবে বলবো যে আমি সিক, আমি কাজটা করতে পারি নাই, মানে নিজে নিজে ভাইবা সে আর যেটা communicate আমরা করলো না। ভেবে থাকি তো যে সেক্ষেত্রে বাংলাদেশে হ্যাঁ, হয়তো বা অফিসে যেরকম বস বুঝবে না, so হ্যাঁ, হয়তো বা হ্যাঁ, তারাও যদি একই জিনিস Right. ভাবে। তো তখন যেটা হয় যে কমিউনিকেশন করলাম না, আমি হারিয়ে গেলাম। তো এইটাকে ওরা খুব নেগেটিভ ভাবে দেখে। না, অবশ্যই এই ব্যাপারগুলো যে আপনি বললেন এটা খুবই ইউজফুল অ্যাডভাইস, কারণ আমরা অনেকেই কিন্তু সেটা জানি না। আমরা বাংলাদেশি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, বাট আরেকজন মানুষের যে আপনি টাইমটা সেখানে ভ্যালু দিচ্ছেন না, এটা কিন্তু একটা ওয়েতে ডিসরেসপেক্ট আমি বলবো। ওকে, সো ওভারঅল আমি যে এত ধরনের কথা যে আমরা বলছি, বেশ কিছু মোটিভেশনাল কথা কিন্তু এখানে আসছে, কারণ আমরা নর্মাল স্ট্র্যাটেজিজের পাশাপাশি আমরা নিজেরা কিন্তু ইন্সপায়ার্ড হচ্ছি, এবং দর্শকরা যারা দেখছেন রাইট নাও, আপনারাও হয়তো বা ভাবতে পারেন যে আচ্ছা, যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে এত কিছু বলাই হচ্ছে, সো আমরা নিজেরাও হয়তো বা একটু ট্রাই করে দেখি। সো এই যে আপনি যে প্রায়ই এরকম আমরা দেখি যে মোটিভেশনাল কথা লিখছেন বা বলছেন বা ভাবছেন, এগুলো কি আগে থেকে প্ল্যান করেন নাকি হুট করেই আপনার মাথায় চলে আসে? আচ্ছা, আমি যখন কোনো কিছু একটা লিখি, এটা আসলে প্রথমে যেটা বললাম, প্রচুর বই পড়তাম, লেখালেখির অভ্যাস ছিল। সো লেখার বিষয়টা সেখান থেকে আসে। কিন্তু যেটা হয় যে ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করে, কিংবা অনেকে কোনো একটা প্রবলেমে পড়ছে, তো সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চায়। তো ওইগুলো যখন সামনে পড়ে, তখন কোনো একটা টপিক মাথায় আসে যে এটা নিয়ে আসলে লেখা উচিত। তো তখন যখন লেখা শুরু করি, তখন আসলে বিভিন্ন রকম ভাষা তখন চলে আসে আর কি। আচ্ছা, ঠিক আছে। সো বুঝতেই পারলাম এটা একটা ইনবিল্ট, আমি বলবো একটা ট্যালেন্ট আমি বলবো, তাই না? যে নিজে থেকে সেই জিনিসটা চিন্তা করাটা বা যে ক্রিয়েটিভিটি যখন আমরা কথা বলছি, তখন আমরা কিন্তু এটা আমার বলতেই হবে, বিকজ আমি নিজে যেহেতু অনেক স্টুডেন্টসদেরকে নিয়ে ডিল করি, আমি দেখছি যে আস্তে আস্তে দিন দিন সবার মধ্যে প্রোক্রাস্টিনেশন বা ওভার থিঙ্কিংয়ের ব্যাপারটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো আপনার কাছে কি মনে হয় তরুণদের মধ্যে কোন ভুল ধারণা বা ওভার থিঙ্কিং ট্রেন্ড সব থেকে বেশি লক্ষ্য করেন রাইট নাও? আচ্ছা, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আসলে এখন ওই যে ট্রেন্ডের পেছনে দৌড়ানো, যে কোনটা শিখলে বেশি ইনকাম করা যাবে, কোনটা শিখলে ডিমান্ড বেশি, এই জিনিসটা চিন্তা করে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা স্কিলেরই ভ্যালু আছে, কিন্তু সেটা যদি সে এক্সপার্ট হয়। আমি সবসময় একটা জিনিসের উদাহরণ দেই যে সাপোজ একজন একটা সাইকেল অথবা রিক্সার মেকার, সে রাস্তার পাশে বসে কাজ করে, মানে সাইকেল ঠিক করে বা রিক্সা ঠিক করে, তারও কিন্তু ক্লায়েন্ট আছে। আবার একজন প্লেনের ইঞ্জিনিয়ার, সে প্লেনের মানে ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করে, তারও কিন্তু কাজ আছে। সো দুইটা লেভেল আলাদা, কিন্তু কাজ কিন্তু দুজনেরই আছে। সো বিষয়টা এরকম যে আমি যেই টেকনোলজিটাই শিখি না কেন, ওইটারই ডিমান্ড আছে যদি আমি ওটাতে এক্সপার্ট হতে পারি। সো এই জিনিসটা এখন আমি অনেকের মধ্যেই কম দেখি, যে তারা আসলে ডেপথে যাইতে চায় না, অনেক বেশি শিখতে চায় না, একটা জিনিস নিয়ে পড়ে থাকতে চায় না। তো এটা একটা অনেক বড় সমস্যা বলে আমার কাছে মনে হয়। জি, জি। সো ওই যে আমরা বলি না যে আমরা অনেকে হয়তোবা জ্যাক অফ অল ট্রেডস হতে চাই। কিন্তু সেখান থেকে যেমন একটা লাইন আসে যে জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। যে কোনো কিছুরই যদি মাস্টার না হয়ে থাকে, ইন দ্যাট কেস এই স্পেশালাইজেশনের যুগে, এই গ্লোবালাইজেশনের যুগে ঠিক একটা মানুষ কতটুকু সাকসেস পাবে সেটা নিয়ে হয়তোবা একটা ডাউট আছে। এর পাশাপাশি যেহেতু আমরা এত কিছু নিয়ে কথা বলছি, আমরা বারবার তরুণদের নিয়ে কথা বলছি। সো আমি ভাইয়া আরেকটা ডাইরেক্টলি কোয়েশ্চেন যদি আমি করেই ফেলি, ধরেন আপনি যদি আবার লেটস সে 20 ইয়ার্স ওল্ড হয়ে যেতে পারতেন, আপনি যদি নিজেকে একজন 20 বছরের তরুণ হিসেবে তৈরি করতে পারতেন, ধরেন কালকে সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি নিজে 20 বছরের একজন তরুণ, সেই ক্ষেত্রে আপনি আপনার লাইফটায় কোনো চেঞ্জেস আনতেন কিনা? এক্স্যাক্টলি, আমি হচ্ছে দুইটা কাজ করতাম।
একটা হচ্ছে যে আমি ইউনিভার্সিটি থেকে আসার পর যখন ক্যারিয়ারে শুরু হয়েছে, যখন ফ্রিল্যান্সিং শুরু করছি বা হচ্ছে জব শুরু করছি, তখন আমি প্রোগ্রামিং কন্টেস্টটা ছেড়ে দিছি, আচ্ছা। প্র্যাকটিসটা রাখি নাই। তো আমার কাছে এখন মনে হয় সেটা আসলে রাখা উচিত ছিল। তো এখন আমি ফিল করি, কিন্তু এখন তো অনেক কিছু ভুলে গেছি। হুম তো হুম এটা যদি আবার শুরু করতে পারতাম তাহলে হয়তো আমি এটা ধরে রাখতাম, একটা নির্দিষ্ট সময় আমি ওইটার জন্য রাখতাম। সো এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমি একেবারে শুরুতে 2013-র দিকে আমি একটা সফটওয়্যার ফার্ম করেছিলাম, একটা কোম্পানি দিয়েছিলাম। তো আমি যদি এই যে আবার শুরু করতে পারতাম তাহলে এই এত অল্প বয়সে আমি তখন কোম্পানি দিতাম না, সেটা আমি বন্ধ করে দিতে হয়েছে, আমি রান করতে পারি নাই, কারণ আমার তখন এক্সপিরিয়েন্স ছিল না আর কি। আচ্ছা। সো আমি যেটা করতাম যে এক্সপিরিয়েন্স নিয়ে বিজনেসটা শিখে, বিজনেসও যে শেখার বিষয় ওটা তখন আমি জানতাম না। এটা যদিও বিজনেস নিয়ে পরামর্শ দেওয়ার মতো ক্যাপাবিলিটি এখন আমার হয় নাই, বাট এইটুকু আমি বুঝি যে বিজনেস শেখার বিষয়, বিজনেস শিখতে হয়। সো সেটা আমি শিখি নাই। সো আমি এটা ভালো করে শিখে তারপর শুরু করতাম। ওয়াও! এর পাশাপাশি কিন্তু আমরা অ্যাকচুয়ালি কনটেস্ট যেটা বললেন, এগুলোর ইম্পর্টেন্সও আমরা বুঝে গেলাম। যে শুধু পড়া এই নিয়ে যদি আমরা না থেকে আমরা নিজেদেরকে কোনো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে চাই বা এরকম অ্যাওয়ার্ড জিতে আসতে পারি, এরকম এক্সপেরিয়েন্স যদি গ্যাদার করতে পারি, এগুলোও কিন্তু ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি যদি আমি বলি যে আপনি কিন্তু রাইট নাও একটা ইউটিউব চ্যানেলেরও ওনার, আপনার নিজের নামের আন্ডারেই একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ফ্রিল্যান্সিং, প্রোগ্রামিং নিয়ে আরও অনেক ধরনের কনটেন্ট বানিয়ে থাকেন এবং কনটেন্ট বানানোটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রাইট নাও এই যুগে আমরা যে এত কনটেন্ট দেখছি, বাট তারপরেও আমরা কেন জানি আমি দেখি বাঙালিদের মধ্যে আমরা হয়তো বা ফ্রিল্যান্সিং বা প্রোগ্রামিং নিয়ে অনেক মিথ দেখি, বা অনেকে আমরা হয়তো বা জানিও না, আমরা অনেক প্রত্যন্ত অঞ্চলের অনেকে আছে যারা এভরিডে তারা ইউটিউব চালাচ্ছে, কিন্তু ইউটিউবে যে এই ইন্টারেস্টিং ব্যাপারগুলো আছে, ফ্রিল্যান্সিং কী আছে, সেটা এখনও অনেকে জানে না। সো আপনার এই ইউটিউব চ্যানেলটা সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মানে প্রথমে বলতে চাই যে শেখানো যে বিষয়টা, জি। তো শেখানোটা আসলে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম। আমি হচ্ছে একদম স্কুল লাইফেও ক্লাস নিয়েছি এবং ইউনিভার্সিটিতে আমি আমার ডিপার্টমেন্টে আমার ব্যাচ থেকে শুরু করে পরবর্তী 2-3 ব্যাচ পর্যন্ত আমি প্রোগ্রামিং ক্লাস নিয়েছি, ল্যাবে আমি প্রোগ্রামিং শিখিয়েছি। সো ওইটা আমার হচ্ছে সবসময় ভালো লাগতো। এবং পরবর্তীতেও আমি হচ্ছে যখন জব লাইফে আসি তখনও বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি ওয়ার্কশপ করতে গেছি, সেমিনার করতে গেছি। সো শেখাইতে অলওয়েজ আমার ভালো লাগে। সেখান থেকে আসলে ইউটিউব চ্যানেলটা করা হয়েছিল যে আমি যে জিনিসগুলো জানি বা যে জিনিসগুলো আমি ভুল করছি বা আমি যেগুলো ভালো করছি সেই জিনিসগুলো মানুষকে জানানো, যাতে সবাই একটা প্রপার গাইডলাইন পায় শেখার জন্য। সো সেখান থেকে শুরু করা, কিন্তু আসলে ব্যস্ততার কারণে সবসময় ভিডিও করা হয় না। হয়তো কন্টিনিউ করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মোস্ট ডেফিনেটলি আপনার এন্টায়ার পডকাস্টে এত কিছু জেনেছি আপনার ব্যাপারে। আই এম ভেরি অনার্ড, আরেকবার বলছি, আপনার পাশে বসতে পেরে এবং Thank you. অনেক কিছু ওভারঅল শুনলাম আপনার ব্যাপারে। আমরা যেহেতু পডকাস্টে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার নিয়ে আলোচনা করেছি, আই থিঙ্ক আমরা একটু ইন্টারেস্টিং একটা ব্যাপারে চলে আসি। সো আমরা এই সেগমেন্টটাকে আমরা বলি র্যাপিড ফায়ার রাউন্ড। তার মেইন রিজনটা হচ্ছে আমি আপনাকে যে প্রশ্নগুলো করব, আমি চাই একদম ইনস্ট্যান্টলি আপনার মাথায় যা আসে সেটাই উত্তর দিবেন। ওকে? সো অ্যান্ড হাইয়েস্ট এক লাইন আমরা সেটা নিয়ে জানবো। সো আমরা তাহলে শুরু করতে পারি যদি আপনি রেডি থাকেন। জি। সো ফার্স্ট কোয়েশ্চেন, আপনি যেহেতু বলেছেন যে আপনি রুবি অন রেলস নিয়ে কাজ করেছেন একদম স্টার্টিংয়ে। সো রুবি অন রেলস বেটার নাকি পাইথন জ্যাঙ্গো? অবভিয়াসলি রুবি অন রেলস। একদম স্টার্টিংয়ের যেই ব্যাপারটা আছে, তাই না? এখনো রুবি অন রেলসেই আছি আমি। আচ্ছা, ঠিক আছে। কোনটা একজন প্রোগ্রামারের সবথেকে ইম্পর্টেন্ট, সফট স্কিল না হার্ড স্কিল? বোথ, বাট মোর ইম্পর্টেন্ট হার্ড স্কিল। মোর ইম্পর্টেন্ট হার্ড স্কিল, কারণ যেভাবে আপনি বললেন কমিউনিকেশন ইম্পর্টেন্ট, বাট এই না যে আমাদের ইংলিশে একদম এক্সপার্ট হতে হবে। ওকে, কোনটা আপনি করতে বেশি মজা পান, বাগ ফিক্স করতে বেশি মজা পান নাকি নতুন ফিচার ডেভেলপ করতে? এটা একটু টাফ, দুইটাই এনজয় করি, বাট বাগ ফিক্স বেশি মজা লাগে। কোনো একটা প্রবলেম সলভ Right. করার যে বিষয়টা, কারণ এখানে হয়তো বা একটু ম্যাথামেটিক্যাল Challenges ক্যালকুলেশন থাকে চলে এখানে। আসে, চ্যালেঞ্জেস চলে আসে। ওকে, যদি আপনাকে বলা হয় যে আজকে থেকেই আপনি নিজের নতুন একটা স্টার্ট আপ ওপেন করে ফেলতে পারবেন, সেই ক্ষেত্রে কোন সেক্টর নিতেন? স্যাস। ওকে, Software. স্যাস। কেন এক্স্যাক্টলি সফটওয়্যার নিয়েই আপনার কাজ করার ইচ্ছা? আচ্ছা, আসলে বিজনেস করার জন্য যার যেই সেক্টরে দখল আছে তার সেটাই করা উচিত, এটা হচ্ছে 1 নাম্বার কথা। আর নাম্বার 2 হচ্ছে সফটওয়্যার ফার্ম আমি কখনো করব না, যেহেতু আগে করেছিলাম, কারণ এটার গ্রোথটা হচ্ছে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত লিমিটেড। আচ্ছা, কিন্তু সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস এমন একটা জিনিস যে এটা যদি আসলেই ভালো কাজ করে তাহলে সেটা অনেক বড় করা সম্ভব। ওকে। সো অনেক মানে ফিউচার প্রফিটেবিলিটিটা এখানে অনেক বেশি। ওকে, এর পাশাপাশি আমরা আপনার হোন্ডা এক্সপিরিয়েন্স দেখেছি। সো প্রিয় গাড়ির ব্র্যান্ড কোনটা?
এক্স্যাক্টলি ব্র্যান্ড বলবো না, কারণ সব ব্র্যান্ডেই বিভিন্ন রকম মডেল থাকে। সো কিছু মডেল পছন্দ হয়। সো এখন তো আসলে টয়োটা চালাচ্ছি, বাট নেক্সট যদি গাড়ি কিনি তাহলে সেটা হোন্ডা সিআরভি হইতে পারে। যদি ড্রিম কার জিজ্ঞেস করি? ড্রিম কার ওইভাবে আমি কখনো ফিল করি না যে আমার এই গাড়ি পাইতে হবে। কারণ আমি বিষয়টা এমন যে আমার মিনিমাম যে নিড এইটা পূরণ করার জন্য যেটা দরকার সেটা হলে আমি খুশি। সো আমি কখনো অনেক বড় স্বপ্ন দেখি না যেটা পাইতেই হবে। সো ওই দিক থেকে আসলে ড্রিম কার নাই, বাট আমার যেহেতু কাজিনের গাড়ির শোরুম আছে, আমি টয়োটা ক্রাউন চালিয়েছিলাম, ওটা আমার কাছে বেশ ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। যেহেতু আপনি কাজ করেছেন বেশ ডিফারেন্ট সিটিজে, সো একটা সিটি নিয়েই প্রশ্ন করে ফেলি। এখানে একদমই অনেস্টলি বলবেন যে ঢাকা না ক্যালিফোর্নিয়া, কোন জায়গায় কাজ করতে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আচ্ছা, ক্যালিফোর্নিয়াতে কখনো যাই নাই। ও আচ্ছা। এখন হ্যাঁ, যেহেতু আমি রিমোট জব করি, সো হোম অফিস, আমার যে কাজ করার রুম, আমার বাসায় আমার অফিস রুমটা আলাদা, সেখানে আমার মতো করে ডেকোরেশন করা, আমার মতো করে সেট আপ করা। সো সেখানেই সবচেয়ে বেশি ভালো লাগে। ওকে, তো এটা খুবই, মানে আমি বলবো রিমোট জব যারা করেন তাদের জন্য অনেক বড় একটা ইন্ডিপেন্ডেন্সের বিষয়। সো আপনি যেহেতু ক্যারিয়ার নিয়ে এত কথা বলেছেন থ্রু আউট, আমরা যদিও ক্যারিয়ার নিয়ে যখন জানছি মনে হচ্ছে যেন ব্যাপারটা খুবই স্মুথ, খুবই ইজি, কিন্তু দিন শেষে অবশ্যই ক্যারিয়ারে অনেক হার্ড ওয়ার্ক দরকার হয়, হাসল দরকার হয়। আবার এর পাশাপাশি যেভাবে যেভাবে আপনি বললেন যে 2018 একটু হলেও আপনার একটা চ্যালেঞ্জিংয়ের টাইম ছিল, তো তখন আপনি ধৈর্য ধরেছিলেন। সো পেশেন্সও দরকার হয়। Right. কিন্তু আমি যদি দুটোর মধ্যে একটাকে চুজ করতে বলি যে ক্যারিয়ার নিয়ে এক শব্দে কোনটা মোর ইম্পর্টেন্ট, হাসল নাকি পেশেন্স? পেশেন্স। পেশেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ শুধু হার্ডওয়ার্ক করে গেলেন, কিন্তু দিন শেষে যদি কোনো রিওয়ার্ড না আসে, আমি যদি শুধু বসেই থাকি, চিন্তা করি যে আর কিছু হবে না আমাকে দিয়ে, Exactly. আই থিঙ্ক তখন কোনো হার্ডওয়ার্কের আর কোনো ভ্যালু থাকে না। ওকে, রাইট নাও যেহেতু আপনি এত ডিফারেন্ট সেক্টরে আছেন, এমন কি কোনো রোল মডেল আছে যাকে আপনি সব থেকে বেশি ফলো করেন? হতে পারে সেটা বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি। ওইভাবে আসলে কাউকে ফলো করি না। হ্যাঁ, অনেকের এক্সপিরিয়েন্স অথবা লাইফ দেখে হয়তো ইন্সপায়ার্ড হই যে তারা এত ভালো কিছু করতেছে। সো সেইটা সেই রকম পর্যায়ে আমরা যেতে না পারলেও আমরা চেষ্টা করতে পারি। তো সেই রকম বলতে পারেন বাংলাদেশে আমাদের সেক্টরে অনেক ভালো করতেছে, যেমন অলিওর কাউসার ভাই, হ্যাঁ, হাসিন হায়দার ভাই, সুমিত ভাই, এরকম আরও অনেকেই আছে যারা তাদের নিজেদের সেক্টরে অনেক ভালো করতেছে। যেহেতু তারা আইটি সেক্টরের সাথে জড়িত, সো তাদেরকে দেখে ইন্সপায়ার্ড হই। আর যদি বাইরের দেশে বলেন তাহলে রুবি অন রেলসের যে ক্রিয়েটর ডেভিড হ্যানমেয়ার হ্যানসন, তো তার যে প্রোগ্রামিংয়ের ডেপথ, তার যে নলেজ এবং তার যে থিঙ্কিং, এগুলো আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করে। সো ভাইয়া, যেভাবে আমরা জানলাম যে থ্রু আউট যে আপনি অনেক বই পড়তে পছন্দ করেন একদম ছোটোবেলা থেকেই, সো সেই ক্ষেত্রে আপনার টপ 3 বুক সাজেশনস কী হবে যারা রাইট নাও দেখছে আমাদের লাইফটি, হয়তো বা তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে আছে, সো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কোন বইগুলো সাজেস্ট করবেন? আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আসলে আমার কাছে যেটা মনে হয় সবার যদি সময় থাকে তাহলে সি প্রোগ্রামিং দিয়ে শুরু করা উচিত। কারণ এটা যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ বলি আমরা, সো এটা শিখলে তার যে বেসটা স্ট্রং হবে, সেটা তার পরবর্তী ক্যারিয়ারে অনেক বেশি হেল্প করবে। তো সেই জন্য আমি 2টা বইয়ের কথা বলতে পারি। একটা হচ্ছে দ্য হাবারশিল্ডের কমপ্লিট রেফারেন্স অফ সি, আর একটা হচ্ছে বালাগুরুস্বামীর এনসিসি। তো এই 2টা বই আমি পড়েছিলাম, বেশ ভালো 2টা বই। আর হচ্ছে C++-এর জন্য সেম রাইটার দ্য হাবারশিল্ডের কমপ্লিট রেফারেন্স অফ C++ আছে, এই বইটাও পড়া যেতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো বুঝতেই পারছি যে ওভারঅল বই নিয়ে আপনি যখন প্রোগ্রামিংয়ের কথা বলছেন, এগুলো নিয়ে আপনার অনেক বেশি পড়া হয়েছে, এবং আপনি যেভাবে বললেন যে ইংলিশ বুকসের উপর আপনি বেশি ফোকাস দিয়েছেন। এর পাশাপাশি স্টোরি বুকস বা নভেল এমন কি কিছু পড়া হয়? এখন আসলে ওইভাবে পড়া হয় না। এখন কিছু বই পড়ি যেগুলো স্টার্ট আপ নিয়ে, কিংবা আচ্ছা। বিজনেস চ্যালেঞ্জেস নিয়ে, এই ধরনের বইগুলো পড়ি। কিন্তু ওইভাবে আগে যখন প্রচুর পরিমাণে গল্পের বই, উপন্যাসের বই পড়তাম, এখন আর ওইটা পড়া হয় না। কারণ ওই যেটা বললাম যে এখন তো আমরা হাতের কাছে ইউটিউব পাই, হ্যাঁ, কোনো কিছু জানতে চাইলে আমরা সার্চ করতে পারি। এখন তো আবার চ্যাট জিপিটি আছে। তো এখন আসলে ওই ধরনের বইগুলো পড়া অনেক কমে গেছে। জি, বুঝতে পেরেছি। সো ওভারঅল যেহেতু প্রোগ্রামিং নিয়ে এত কথা বলছি এবং এর পাশাপাশি একটু বিজনেস নিয়েও কিন্তু আমরা জানছি, কিন্তু তারপরেও উই আর ভেরি কিউরিয়াস যে প্রোগ্রামিংয়ে যদি আপনি না থাকতেন বা এই পেশায় যদি না থাকতেন, সেই ক্ষেত্রে অন্য কোন ক্যারিয়ার আপনি বেছে নিতেন?
আচ্ছা, এখানে দুইটা ক্যারিয়ার আমার খুব ভালো লাগতো, যেটা অবশ্যই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের পরে। সো একটা হচ্ছে আর্মি। হ্যাঁ, সো হ্যাঁ। আমি যখন যেটা বলেছিলাম যে কলেজে থাকা অবস্থায় আমি হচ্ছে বিএনসিসি করেছি। তখন আমি হচ্ছে আর্মিতে এপ্লাই করতে গিয়েছিলাম। এইচএসসি পরীক্ষার আগে এপ্লাই করতে হয়। তো আমাদের যারা বিএনসিসি করতো তাদের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা থ্রু বিএনসিসি অফিস। তো আমরা কিছু এক্সট্রা বেনিফিট পাইতাম আরকি। তো সেখানে যাওয়ার পর দেখলাম যে আমার বয়স ৪ মাস কম। আমি যেহেতু আগে স্কুলে ভর্তি হয়েছিলাম, সো আমার বয়স ৪ মাস কম ছিল। এজন্য আমি এপ্লাই করতে পারি নাই। সো তারপরেই কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে গেলাম। সো এরপরে আর ট্রাই করি নাই। আর দ্বিতীয় আরেকটা হইতে পারে সেটা হচ্ছে আর্কিটেক্ট। কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে প্রচুর ড্রয়িং করতাম। ড্রয়িং খুব পছন্দ করতাম, আর্ট করতাম। যেকোনো কিছু দেখলে আমি পেন্সিলে স্কেচ করতে পারতাম। তো সেইখান থেকে আর ইঞ্জিনিয়ারিং যেহেতু আমার অনেক বেশি ভালো লাগতো, সো আর্কিটেক্টে আর্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বোথ। হুম। সো ওই জিনিসটা ভালো লাগে। ওয়াও! এখনো এটাও ভালো কিন্তু লাগে। এখনো আচ্ছা, আর্কিটেক্ট আচ্ছা। মানে বিষয়গুলো নিয়ে আমি পড়ালেখা করি। আমি সব ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়ালেখা করি। তার মধ্যে হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন নিয়েও আমি পড়ালেখা করি এখনো। এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ইনসাইট আমরা জানতে পারলাম একদম পডকাস্টের শেষের দিকে যে আপনি এর পাশাপাশি আর্ট নিয়েও অনেক বেশি মানে ইন্টারেস্টেড। আপনি যে এত ডিফারেন্ট কাজ করেছেন সো ফার, আমি অ্যাকচুয়ালি নিজেই ভাবছি যে আপনাকে নিয়েও তো হয়তো একটা বইও লিখে ফেলা যাবে। সো চিন্তা করেন আপনাকে নিয়ে হয়তো বা কেউ একজন বই যদি লিখতে চায়, সেই ক্ষেত্রে সেই বইয়ের টাইটেলটা কী হতো? এটার সাথে আসলে আমি দ্বিমত পোষণ করি। কারণ বই লেখার মতো এত মানে ইম্পোর্টেন্ট কোনো কিছু আমার লাইফে নাই। বিশেষ করে যদি আমি বলতে চাই যে আমার মতো হাজার মানুষ বাংলাদেশে আছে যারা সাকসেসফুল। আমার চেয়েও বেশি সাকসেসফুল এরকমও অনেক আছে। সো আমার মনে হয় যে মানে বই লেখার মতো ওরকম ইম্পোর্টেন্ট কোনো কিছু এখনো হয় নাই। না, না, আপনি অনেক হাম্বল ভাইয়া, এর জন্য আপনি এভাবে বলছেন। বাট থ্যাংক ইউ সো মাচ। যেহেতু এই ব্যাপারটাও কিন্তু আমাদের মধ্যে অনেকেরই চলে আসে। একটু কোনো সাকসেস বা একটু কিছু হলে নিজের মধ্যে একটা ইগো ব্যাপারটা চলে আসে। বা আমি যেটা পার্সোনালি মনে করি যে যখনই আমাদের মধ্যে এই হাম্বলনেসটা আসে না, তখন আমাদের মাথায় অলওয়েজ আসে যে ওকে, যেহেতু আমি এতটুকু করেছি, উই হ্যাভ টু কিপ ইমপ্রুভিং। সো তখন নিজেকেই আরও বেশি ইমপ্রুভ করার বিষয়টা আসে। বাট যেই মোমেন্টে আপনি একটু অহংকারী হয়ে যাবেন, মনে হবে যে আমি তো অনেক কিছু অ্যাচিভ করেই ফেলেছি, আমার আর নতুন করে শেখার কিছু নেই। সো ওয়ান ওয়ার্ড মোটিভেশন হিসেবে আপনি কোনটাকে তাহলে ফলো করবেন বেশি? কিপ ইমপ্রুভিং নাকি নেভার কুইট? কিপ ইমপ্রুভিং। কিপ ইমপ্রুভিং নো ম্যাটার হোয়াট। আমাদের স্কিলস কারণ বলি। জি। আচ্ছা, আপনি শেষ করেন না, না, তারপর। প্লিজ, প্লিজ। আচ্ছা, কারণটা হচ্ছে কুইট করাটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাকে জানতে হবে যে আমি কখন কুইট করব। কারণ আমি কোনো একটা কাজ করতেছি, কোনো একটা বিজনেস করতেছি বা কোনো একটা স্কিল শিখতে যাচ্ছি যেটা আমাকে দিয়ে সম্ভব না, কিন্তু তারপরেও আমি ট্রাই করে গেলাম, কুইট করলাম না, তাহলে সমস্যা। সো কুইট করতে হবে, নতুন কিছু শুরু করতে হবে। আর নতুন কিছু শুরু করা মানেই হচ্ছে ইমপ্রুভ করা। সো নতুন স্ট্র্যাটেজি, নতুন কিছু ট্রাই করাটাই হচ্ছে আমাকে ইমপ্রুভ করবে। অফকোর্স। এবং এই ইমপ্রুভ করতে করতেই ফাইনালি আমাদের যেই সাকসেস যেটাকে আমরা বলি, সেদিকে আমরা পৌঁছে যেতে পারি। কিন্তু আমাদের এভরি সিঙ্গল পার্সন আমরা কিন্তু সাকসেসকে একেকজন একেকভাবে ডিফাইন করি। আমি জানতে চাই আপনি কিভাবে সাকসেসকে ডিফাইন করতে পারেন? সো এই সেন্টেন্সটা আপনি শেষ করুন যে সাকসেস আমার কাছে হলো ড্যাশ। বিং স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ। ওয়াও! খুবই সুন্দরভাবে কিন্তু আমরা জিনিসটা জানলাম যে অল্পতেই খুশি বা আমার নিজের যেইটাতে আছে সেটার সন্তুষ্ট হওয়ার যে ব্যাপারটা, স্যাটিসফ্যাকশন, এটা আসলেই ইম্পর্ট্যান্ট। দিন শেষে এই পজিটিভ মাইন্ডসেটটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, যাতে আমরা আশেপাশে এত নেগেটিভিটি, এত টক্সিসিটি দেখি, মাঝে মাঝে না আমি ইভেন আমার পডকাস্টে এত ভালো ভালো কথা নিয়ে আমরা আলোচনা করি, মাঝে মাঝে এখানেও কমেন্টসে দেখি যে এইটা রং, এটা এই। সো নেগেটিভ বিষয়গুলো কিন্তু মানুষের সব থেকে বেশি চোখে পড়ে। সো পজিটিভ মাইন্ডসেট কীভাবে রাখা যায়, এই নিয়ে কিন্তু আজকে আমাদের পডকাস্টটা আমরা শেষ করতে চাই। সো আমি আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, সো আমি এখানে একটা উদাহরণ দিতে চাই। আমাদের বাংলাদেশে বর্তমানে সফটওয়্যার ফার্মের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট হচ্ছে রাইসুল কবির ভাইয়ের ব্রেন স্টেশন 23। সো রাইসুল কবির ভাইয়ের একটা অনেক পজিটিভ দিক হচ্ছে উনি প্রচুর পরিমাণে বই পড়েন, এখনও বই পড়েন। উনি এত বড় কোম্পানির একজন মালিক, তারপরে উনি প্রচুর পরিমাণে বই পড়েন। কারণ কি, উনি এখনও মনে করেন যে তার শেখার অনেক কিছু বাকি আছে। আপনি বই পড়ে যা শিখতে পারবেন সেটা আসলে রিয়েল লাইফে অনেক কিছুই জানতে পারবেন না। কারণ বইগুলো আসলে লেখা হয় কোনো মানুষের এক্সপিরিয়েন্স থেকে, তার অনেক ভুল এবং অনেক সঠিক কাজের একটা কম্পাইলেশন থাকে হচ্ছে বইগুলোতে। সো আমার কাছে মনে হয় যে আপনাদের প্রচুর পরিমাণে বই পড়া উচিত, তাহলে পজিটিভ বিষয়গুলো তো আসবেই, সেই সাথে অনেক মানুষের এক্সপিরিয়েন্স আপনি অল্প সময়ের মধ্যে একসাথে পেয়ে যাবেন।
সো এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আর পাশাপাশি যেটা বলবো যে যেটাতেই কাজ শেখেন না কেন সেটা শুধুমাত্র প্রোগ্রামিং হইতে হবে, আইটি ইন্ডাস্ট্রি হইতে হবে, বিষয়টা তা না। আমরা যেমন ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলেছি, আমরা রিমোট জব নিয়ে কথা বলেছি, সেইখানে অনেক অনেক ধরনের কাজ আছে যেগুলো হচ্ছে অন্যান্য সেক্টরের, যেমন সেটা হইতে পারে অ্যাকাউন্টিং, হইতে পারে সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, কিংবা আরও যত সেক্টর আছে, আমি আসলে সবগুলো নাম হয়তো এখন বলতে পারবো না, কিন্তু সেইগুলো নিয়েও কাজ করা পসিবল। সো আপনারা সেগুলো ট্রাই করতে পারেন। হ্যাঁ, আপনারা যদি মার্কেট প্লেসগুলোতে যান তাহলে দেখতে পারবেন কত ধরনের কাজ আছে। আর কাজ করার আগে অবশ্যই বলবো যে যেই কাজটা করবেন সেটা ভালোভাবে শিখে নেবেন, যাতে আপনার ক্যারিয়ার গ্রোথটা ভালো হয়, সেই সাথে বাংলাদেশের রেপুটেশনটা নষ্ট না হয় ক্লায়েন্টদের কাছে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি থ্রু আউট দিস পডকাস্ট আমি বলবো অন্যান্য যে কোনো পডকাস্টের থেকে আমি অনেক বেশি শিখেছি, বিকজ অনেক স্ট্র্যাটেজিস ছিল, অনেক বিষয়গুলো আমার কাছে ক্লাসের মতো মনে হয়েছে এবং অনেক মোটিভেশনও পেয়েছি। সো থ্যাংক ইউ ভাইয়া আপনাকে এখানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আজকে এখানে এরকম একটা পরিবেশে এই পডকাস্টে কথা বলতে পারলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ এটা আসলে অনেক সুন্দর একটা ডিসকাশন ছিল। আমাদের কথার মধ্য থেকে যদি দর্শকরা কিছু শিখতে পারে, সেটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বেশি লাভ। অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। এবং দর্শকদেরকেও বলছি, আসলেই আমাদের পডকাস্টটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি কোনো নেগেটিভ কোনো কিছু লেগে থাকে সেগুলোও জানাতে ভুলবেন না, কোনো সমস্যা নেই। বিকজ দিন শেষে যেভাবে ভাইয়া বললেন যে উই শুড কিপ ইমপ্রুভিং। সো কুইট যদি করেও দেই কোনো সমস্যা নাই, বাট ইমপ্রুভমেন্টের যে বিষয়টা আছে, উই হ্যাভ টু কনস্ট্যান্টলি ট্রাই টু ইমপ্রুভ আওয়ারসেলভস মোর অ্যান্ড মোর। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, আমরা আমাদের এই এপিসোডটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই দেখা হবে সবার সাথে পরবর্তী এপিসোডে। বাট বিফোর দ্যাট, যদি আপনি পরবর্তী এপিসোডসগুলোর ব্যাপারে জানতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। এবং আপনি পরবর্তী এপিসোডে ঠিক কাকে চান আমার পাশে এভাবে আমাদের একটা ইন্টারেস্টিং পডকাস্ট শুনতে, অবশ্যই তার নামটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন ফর ওয়াচিং। দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো এপিসোডে।